গভীর রাত। সময়টা তখন 1:40। শহরের অন্ধকার স্যাঁতসেঁতে একটা গলি ধরে হেঁটে চলছে একজন যুবক। বয়স তার আনুমানিক 25 হবে। ছেলেটার ডান হাতে রয়েছে একটা রাইফেল গান আর বাম হাতে রয়েছে একটা চাইনিজ কুড়াল। তার শরীরে জায়গায় জায়গায় রক্ত লেগে থাকে। দেখেই মনে হয় ছেলেটা যেন কোনো রক্তের স্তূপ থেকে উঠে আসছে। দেখতে তাকে অত্যন্ত ভয়ঙ্কর লাগছে। দিনের বেলায় টানা 4 ঘন্টা বৃষ্টি হয়, তবে সন্ধ্যা থেকে আকাশ কালো হয়ে মেঘে ঢাকা থাকে। মনে হচ্ছে এই বুঝি আবার ঝমঝমিয়ে বৃষ্টি নামবে। যুবকটি হাঁটতে হাঁটতে শহরের মাঝ বরাবর থাকা একটা মদের বারের সামনে গিয়ে দাঁড়াতেই বৃষ্টিও শুরু হয়ে যায়। ছেলেটার শরীরে লেগে থাকা তাজা রক্তগুলো বৃষ্টির পানিতে ধুয়ে যায়। ধীরে ধীরে সে বাড়ির ভিতর প্রবেশ করে। বাড়ির ভেতর তখন রবিন, জিসান আর রাব্বি, এই 3 যুবক বসে মদ পান করে। 3জনই মোটামুটি নেশায় বুঁদ হয়ে আছে। অনেকক্ষণ ধরেই বাড়ির মালিক তাদের বার বন্ধ করার কথা বলছে, কিন্তু এই 3 যুবক কিছুতেই মানতে চায় না। উপরন্তু তারা শহরের নামি দামি লোকের ছেলে, তাই মালিক আর জোর করে কিছু বলতেও পারে না। তারা নিজেদের মধ্যে বকবক করে আর মদ পান করতে থাকে। হঠাৎ তাদের চোখ যায় সামনের দিকে দাঁড়ানো ছেলেটার দিকে। ছেলের হাতে রয়েছে চাইনিজ কুড়াল এবং শরীরের জায়গায় জায়গায় তখনও রক্তের ছোপ লেগে থাকে। এই দৃশ্য দেখে যেন মুহূর্তের মধ্যে তাদের নেশা কেটে যায়। তারা 3জনই তড়াক করে উঠে দাঁড়ায়। চাইনিজ কুড়াল হাতে দাঁড়ানো ছেলেটি গুটি গুটি পায়ে হেঁটে তাদের দিকে এগিয়ে আসে। জিসান নামের ছেলেটা ভয়ে তোতলাতে তোতলাতে বলে ওঠে, নিলয়, তুই এখানে এই অবস্থায়? হ্যাঁ, কেন? আমাকে এই অবস্থায় দেখে বিশ্বাস করতে পারিস না? এটা আমি। তুই এখানে কেন আসছিস? কি চাস? নিলয় নামের ছেলেটা জিসানের কথাই কোনো উত্তর দেয় না। সে পকেট থেকে একটা সিগারেট বের করে মুখে দেয়। জিসানের পকেট থেকে লাইটার বের করে সিগারেট ধরিয়ে লম্বা একটা টান দেয়। রবিন, জিসান আর রাবি কেউই বুঝতে পারছে না এখানে কি ঘটছে, কারণ সবাই জানে নিলয় খুবই সাধারণ একটা সহজ সরল ছেলে, যে কিনা পড়াশোনার জন্য শহরে আসছে। তার থেকেও বেশি অবাক হয় তারা নিলয়ের সিগারেট খাওয়া দেখে, কারণ যেই ছেলে সিগারেটের গন্ধ সহ্য করতে পারতো না, আজ তাদের সামনে সেই ছেলে কিনা নিজের পকেট থেকে সিগারেট বের করে টানছে। রবিন নামে ছেলেটার আগে ফুঁসতে ফুঁসতে বলে, জিসান, এই শালার সাথে এত কথা বলিস কেন? মেরে হাত পা ভেঙে দে শালার। এত বড় সাহস, এত রাতে এসে আমাদের আড্ডায় ব্যাঘাত ঘটায়। রবিন ঠিক বলেছে রাব্বি, মেরে দেই এই মাদার পোলাটারে। জিসান তবুও নিজেকে সামলে নেয়, সতর্ক হয়ে বলে, দেখো, তোরা এত উত্তেজিত হোস না। একটা কথা চিন্তা করে দেখেছিস, যে ছেলেটা এতদিন আমাদের সামনে মাথা তুলে কথা বলতে সাহস পেত না, সেই ছেলে আজকে এত রাতে আমাদের সামনে এসে দাঁড়িয়ে আছে। যাকে আমরা দিনে এত অপমান করলাম, এত মারধর করলাম, এখন সেই ছেলে হাতে চাইনিজ কোড়াল নিয়ে আমাদের সামনে একা দাঁড়িয়ে আছে। এটার মানে বুঝতে পারছিস? নিলয় সিগারেটে টান দিয়ে হাসে। সেই হাসি দেখে জিসান, রবিন আর রাবির গায়ে কাটা দেয়। আই লাইক ইট জিসান। তোর এই বুদ্ধির জন্য তোকে আমার বড্ড ভালো লাগে। কিন্তু দেখ, আজকে এই ভালো লাগার মানুষটাকেই আমার মারতে হবে। কি সব বলিস তুই? তোর মাথা ঠিক আছে? তুই জানিস না আমি কে, আর তুই আমাকে মারতে চাস? হ্যাঁ, অবশ্যই জানি তুই কে। তুই হলি একজন বিশ্বাসঘাতকের কুলাঙ্গার ছেলে। দেখ, এবার কিন্তু বাড়াবাড়ি হচ্ছে। মুখ সামলে কথা বল, না হলে কিন্তু এখান থেকে নিজের পায়ে হেঁটে চলে যেতে পারবি না। তোর কি মনে হয় তোর এসব ধমকি শুনে আমি ভয় পাই? নিলয় কথাটা বলা শেষ করেই তার হাতে থাকা চাইনিজ কুড়ালটা দিয়ে রাব্বির গলা বরাবর একটা কোপ মারে। সাথে তাতে তার মুন্ডুটা ছিটকে গিয়ে দূরে পড়ে, আর তার মুন্ডুহীন দেহটা সেখানেই গড়িয়ে পড়ে। এই দৃশ্য দেখে জিসান আর রবিন 2 কদম পিছিয়ে যায়। তাদের মুখে ভয়ের ছাপ স্পষ্ট দেখা যায়। বাড়ি এসি থাকা সত্ত্বেও জিসান এবং রবিন কপাল বেয়ে ঘাম ঝরতে থাকে। তারা বুঝতে পারে না এখন কি করবে। এখান থেকে পালাতেও পারবে না। জিসান নিজেকে শক্ত করে আর সেখানে থাকা একটা মদের বোতল ভেঙে হাতে নিয়ে যেই নিলয়কে বাড়তে যাবে, নিলয় তার হাতে থাকা চাইনিজ কোরালটা দিয়ে জিসানের হাতেই একটা কোপ দেয়। দেহ থেকে বিচ্ছিন্ন হাতটা ছিটকে পড়ে দূরে। জিসানের কাটা হাত দিয়ে অনবরত রক্ত ঝরতে থাকে। এই দেখে রবিন যেই কথা বলার ভুলেই গেছে, সে পাগলের মতো উন্মাদ হয়ে যায়। রবিন আর জিসান সেখানেই বসে পড়ে, চিৎকার করে কাটতে থাকে। কিন্তু এখানে তাদের কান্নার আওয়াজ শোনার মতো কেউ নেই, কারণ তারা অনেক আগে বাড়ির ম্যানেজারকে মেরে বার থেকে বের করে দিয়েছে। জিসান যন্ত্রণায় কাতরাতে কাতরাতে বলে, আমরা আপনার কি ক্ষতি করেছি ভাই? আমাকে এভাবে মারছেন কেন? বাহ, দারুণ তো। এত তাড়াতাড়ি তুই থেকে আপনিতে আসলি। তবে কেন জানি তোর আপনি বলাটা আমার ভালো লাগে না। তুই বলাটাই বেটার ছিল। প্লিজ ভাই, আমাকে মারবেন না। আমি তো কোনো ক্ষতি করিনি আপনার।
নিলয় তার সিগারেট শেষ করে পায়ের নিচে ফেলে দেয়। নষ্ট জগতের শ্রেষ্ঠ আমি, আমাকে বিধান শেখাতে আসিস না। আমি ভালো করেই জানি তোদের মতো জানোয়ারের ন্যাকা কান্নার কারণ। এখন মাইনকার চিপায় পড়েছিস বলেই ন্যাকা কান্না। আমি মস্তিষ্ক মেরামতে রাখছিলাম, কিন্তু তোরা আমাকে ভালো হতে দিলি না। সেই ঘুরিয়ে ফিরিয়ে তোরা আমাকে আগের রূপে ঠিকই নিয়ে আসলি। আর রইল, তোরা আমার কি ক্ষতি করেছিস সেটা সময় হলেই জানতে পারবি। জিসান যেন নিলয়ের কথায় তৎপর্য কিছুই বুঝতে পারছে না, সে শুধু কান্না করে যায়। নিলয় আর সময় নষ্ট করে না, হাত থাকা চাইনিজ কোরালটা দিয়ে দুজনকে মেরে টুকরো টুকরো করে ফেলে। তার রাগে শেষ হয় না, তাই বারবার তাদের লাশের ওপর আঘাত করতে থাকে। একটা সময় ক্লান্ত হয়ে সেখানেই বসে পড়ে। পরের দিন সকালে ঘড়িতে সময় 10টা ছুঁই ছুঁই। হায়দ্রাবাদের একটা ছোট গলি ধরে হেঁটে চলেছে একটা ছেলে। ছেলেটার কাঁধে একটা কম দামি ব্যাগ। ছেলেটার পোশাক আশাকও তেমন ভালো না, দেখে মনে হয় কোনো ফুটপাত থেকে কোনো জামা পরে আছে। চোখে একটা পাওয়ারি চশমা। রোদে ছেলেটার শরীর ঘেমে একাকার। এক হাত দিয়ে ছেলেটা কাঁধে থাকা ব্যাগটা ধরে আছে, আর অন্য হাত দিয়ে কপালের ঘাম মুছতে মুছতে সেখান থেকে দামি একটা কলেজের গেটের সামনে এসে দাঁড়িয়ে যায়। গেটে থাকা দারোয়ান ছেলেটাকে দেখে উঠে দাঁড়ায়। ছেলেটার কলেজের ভেতর যেই প্রবেশ করতে যাবে, দারোয়ান গিয়ে তার সামনে দাঁড়ায়। এই ছেলে, কোথায় যাও? কেন ভেতরে যাই? ভিতরে যাই মানে? এখানে কোনো ভিক্ষুকদের প্রবেশ করা নিষেধ আছে, তুমি ভেতরে যেতে পারবে না। চাচা, আমি আসলে ছেলে কিছু বলতে যাবে, তখনই দারোয়ান রেগে যায় আর ধমকের সুরে বলে, চাচা, এই শোনা, আমি তোর কোন জন্মের চাচা লাগি? হ্যাঁ, তুই আমাকে চাচা বলিস? দারোয়ানের রাগান্বিত মুখটা দেখে ছেলেটা একটা মুচকি হাসি দেয়। দারোয়ানের তো আর রেগে ফেটে যায়। দারোয়ান রেগে যে ছেলেটাকে থাপ্পড় মারতে যাবে, তখনই ছেলেটা দারোয়ানের হাত ধরে ফেলে আর বলে, আপনি আমার বাবার বয়সী, তাই কিছু বললাম না। না হলে আপনি শুরু থেকে আমার সাথে যেই ব্যবহার করছেন, এতক্ষণে আপনার থাক, বাকিটা বললাম না। বুদ্ধিমান হলে বুঝে নেবে আর কাকে কি বলছি। বুদ্ধিমান হলে তো এখানে রোদে পুড়ে দারোয়ানের চাকরি করতেন না। আর হ্যাঁ, বাঘ যখন বিশ্রাম করে, তখন একটা বিলাইও বাঘকে লাথি মারতে ভয় পায়। লাথি মারা তো দূরের কথা, 100 হাত ফাঁক দিয়ে যেতেও ভয় পায়। কথাটা মাথায় রাখবে। আর হ্যাঁ, সাবধানে থাকবে, কারণ কোনোভাবে যদি সে বুঝতে পারে আপনি কোনো খারাপ কাজের সাথে জড়িত আছেন, তাহলে আপনাকে আর কেউ খুঁজে পাবে না। এই দারোয়ান রূপে ভালো থাকবেন। আসি। দারোয়ান ছেলেটার দিকে এক দৃষ্টিতে তাকিয়ে থাকে, আর ছেলেটা শেষের কথাটা কোনো কিছুই যেন বুঝতে পারে না, তবে কথাটা ভীষণ ভাবায় দারোয়ানকে। ছেলেটা আর দেরি করে না, গেট পেরিয়ে কলেজের ভেতর প্রবেশ করে। দারোয়ান সেখানে থাকা চেয়ারে বসে পড়ে আর ছেলেটার বলে যাওয়া কথাটা নিয়ে ভাবতে থাকে। ঢাকার বিখ্যাত কলেজ ক্যাম্পাসের ভেতর গুটি গুটি পায়ে হেঁটে চলে নিলয়। ছেলেটার একটা হাত পকেটেও গুজে রাখা, আর অন্য হাত কাঁধে থাকা ব্যাগটা ধরে আছে। মাথাটা নিচু করে হেঁটে চলেছে সে। ক্যাম্পাসে বসে থাকা ছেলে মেয়েগুলো নতুন আসা ছেলেটার দিকে তাকিয়ে থাকে। এত দেরি করে কেউ কলেজে আসে? তার উপর আবার পোশাক আশাকের ঠিক ঠিকানা নেই। ছেলেটা অবশ্য নতুন বললে ভুল হবে, কারণ ছেলেটা এর আগেও একবার এসেছে এই কলেজে, কিন্তু তখন এত শিক্ষার্থী ছিল না কলেজে। তবে অন্য দিনের তুলনায় আজকে শিক্ষার্থী অনেক বেশি। নিলয়ের কোনো দিকে কোনো ভ্রুক্ষেপ নেই, সে নিজের মতো করে হেঁটে চলেছে। হাঁটতে হাঁটতে ক্লাসরুমের সামনে এসে দাঁড়ায়। স্যার ক্লাস করাচ্ছেন। নিলয় ক্লাসে প্রবেশ করতে যাবে, তখনই স্যার বলেন, এই ছেলে, নাম কি তোমার? অনুমতি না নিয়ে ক্লাসে প্রবেশ করছো যে? ক্লাসে স্যার আছে, এটা চোখে দেখো না? সরি স্যার, আমি নিলয়। এত দেরি করে আসো কেন কলেজে? আসলে স্যার, গেটে দারোয়ান আসতে দিচ্ছিল না, তাই সেখানে দেরি হয়েছে। আসতে দেনি? আসলে কেন? যা তা। আর পোশাক আশাক থেকে কেমন দুর্গন্ধ আসছে, দূরে যাও একটু। তুমি আমার ক্লাসে প্রবেশ করতে পারবে না। স্যার, মানুষের পোশাক দেখে মানুষটাকে চিহ্নিত করে না। এমনও হতে পারে মানুষ পোশাকে যেমন দেখায়, মানুষ আসলে তেমন না। তুমি তো খুব বেয়াদ্দপ একটা ছেলে, আবার মুখে মুখে কথা বলো। মুখে মুখে কথা বলি না স্যার, আপনার কথার প্রতি উত্তরে কাউন্টার দেই। মানে? কিছু না স্যার। নিলয় আর কিছু বলে না, মুচকি এসে সেখান থেকে চলে আসে। কলেজে থাকা সকল ছাত্রছাত্রী এতক্ষণ সেখানে হয়ে যাওয়া ঘটনাগুলো দেখছিল, আর তারা প্রথম দিন থেকে এই নতুন আসা নিলয়ের ছেলেটার আচরণ সবার কাছে কেমন অদ্ভুত লাগে। কারোর সাথে তেমন মেশে না, কথা একদম কম বলে, আবার সারাক্ষণ বই নিয়ে পড়ে থাকে। এরকম যুগে এসে এরকম একজনকে দেখা সত্যিই অবাকের বিষয়।
ছেলেটাকে দেখতে যতটা সাধারণ লাগে সে আসলে ততটা সাধারণ না। সবাই এসব ভাবতে থাকে। তখনই স্যার কথায় সবাই ক্লাসে মনোযোগ দেয়। স্যার ক্লাস করাতে থাকেন। নিলয় ক্যাম্পাসের এক কোণে বসে বই মেলে পড়া শুরু করে। গত রাতে যাদেরকে মেরেছে ওরা বকাটে ছেলে ছিল। দুটো মেয়েকে খুন করেছে, তাই নিলয় গিয়ে ওদেরকে মেরেছে। সে চুপিচাপি বসে থাকে। আশেপাশে কোনো দিকে তার নজর নেই। এমন সময় দেখতে পায় একটা মেয়ে ভার্সিটির ভেতর দৌড়ে আসছে, আর পেছনে 3-4 জন ছেলে দৌড়াচ্ছে। নিলয় নিশ্চুপ মাঠের একদম নিরিবিলি কোণায় বসে একটা পুরনো বই পড়ছে, আর সেই মোটা ফ্রেমের চশমায় নাগের টকায় স্থির হয়ে আছে। এলোমেলো চুল আর ময়লা জামা কাপড় দেখে নিতান্তই নিরীহ আর উদাসীন মনে হচ্ছে। বাইরের জগতের কোনো গোলমাল যেন তাকে স্পর্শ করে না। সে কেবল বইয়ের পাতায় নিমগ্ন। হঠাৎ কয়েকটা ছেলের দৌড়ে আসার আওয়াজ শোনা যায়। তারা মাঠের খোলা চত্বর ধরে ছুটছে। তাদের সামনে একটা মেয়ে। মেয়েটির নাম তিথি। সে প্রাণপণে ছুটতে গিয়ে হোঁচট খায় এবং নিলয় বসার জায়গা থেকে কিছুটা দূরে মাটিতে পড়ে গেল। মাটিতে পড়ে গিয়েও তিথি নিজেকে গুটিয়ে নেয়। তার চোখে করুণ দৃষ্টি। ভয়ে সে কাঁপতে থাকে। দ্রুত দৌড়ে আসা ছেলেগুলোর মধ্যে যে নেতা, সেই রিশা তাদের দলবল নিয়ে তিথির কাছে এসে দাঁড়ায়। ছাড়ুন প্লিজ, আমাকে ছেড়ে দিন প্লিজ, আমাকে যেতে দিন, দয়া করে আমার সাথে কিছু করবেন না। রিশাদ বিকৃত হাসি দেয়। সাথে থাকা বাকিরাও হাসতে থাকে। হাসি দিয়ে বলে, কেন রে, তোর সাথে কিছু করব না কেন? আমার ভাইয়ের উপর নজরদারি করিস, তার নামে রিপোর্ট বানাবি? তাছাড়া তোর মতো একটা হট ফিগারের মেয়েকে তো আমাদের তুলে নিয়ে যেতে হবে। দেখ না, তোকে নিয়ে আজ সন্ধ্যায় কত মজা হবে। দয়া করুন, আমাকে ছেড়ে দিন প্লিজ। কেউ আছো? আমাকে হেল্প করো। চিৎকার করে ওঠে তিথি। রিশা চারপাশ চোখ বুলিয়ে নেয় তার ছেলের হাসি দিয়ে বলে, কেউ নেই, দেখ তার পাশে। এই সময় এই ক্যাম্পাসের কোনায় কোনো ফালতু স্টুডেন্ট আসে না। তুই আর কত চিৎকার করবি? তোর চিৎকার শোনার মতো এই ভার্সিটির কারো সাহস নেই। রিশাদের কথায় তিথি চারপাশে তাকায়। সত্যি কেউ নেই। পরিবেশটা শুনশান। তবে একটা ছেলে দূর থেকে বসে সব দেখছে। ছেলেটা নিলয়। সে ধীরে ধীরে তার বইটা ব্যাগে রাখে। তারপর উঠে দাঁড়িয়ে অত্যন্ত ধীর পায়ে ছেলেগুলোর দিকে এগিয়ে আসে। ততক্ষণে রিশাদ আর তার ছেলেরা তিথির ওপর ঝাঁপিয়ে পড়ে। তিথির কোনো কথায় তারা কানে তোলে না। তিথি আবার আর্তনাদ করে ওঠে, প্লিজ আমার কোনো ক্ষতি করবেন না প্লিজ। আমি তো আপনাদের সাথে কিছু করিনি, কেন আমার সাথে এমন করছো? কেন? আপনি তো একটা খারাপ লোক। রিশাদের মুখে হাসিটা আরো কুৎসিত হয়। সে তিথির কোমরে হাত রেখে বলে, কর মা, বেশি কথা বললে সবার সামনে তোকে ভোগ করব, তখন বুঝবি কেমন লাগে। এই জিনিস তো অনেকদিন ধরে প্ল্যান করছিলাম, আজ তোর কপালে খারাপ আছে। ঠিক এমন সময় নিলয় তাদের পেছনে এসে দাঁড়ায়। তার মুখটা কঠিন, গলার স্বরটা অদ্ভুত রকমের শান্ত, কিন্তু গম্ভীরতা নিয়ে বলে, ভাই, ওকে ছেড়ে দিন প্লিজ। মেয়েটার লাগছে, ভয় পাচ্ছে সে। কেন নিরীহ মেয়ের উপরে জোর চালাচ্ছেন? রিশাদ রেগে যায়। সবাই ঘুরে তাকায়। রিশাদের মেজাজ চরম খারাপ হয়ে যায়। কাজের সময় বাধা সে পছন্দ করে না। এই, তুই কে রে? কোথা থেকে আসলি? যা ভাগ শালা। বিরক্ত হয়ে বলে রিশাদ। নিলয় তার চশমাটা একটু ঠিক করে নিয়ে বলে, ভাই, আমি এই ভার্সিটির নতুন স্টুডেন্ট। আজই প্রথম ক্লাস করতে আসছি। রিশাদ ভুরু কুঁচকে বুক ফুলিয়ে দাঁড়ায়। মেজাজ আরো খারাপ হয়। সে বলে, তুই আমাকে চিনিস? না তো ভাই, আমি তো নতুন আসছি, তাই চিনতে পারছি না। তুই এই শহরের রবিনকে চিনিস? নিলয় এবার একটু নড়ে চড়ে দাঁড়ায়। সে ভাবতে দেয় এমন যে সে ভয় পেয়েছে। সে একটা বড় ঢোক গিলে বলে, জি ভাই, উনি তো আন্ডারওয়ার্ল্ড মাফিয়া এমপিও তিনি। নাম শুনলেই সবাই চুপ হয়ে যায়। আমি তার ছোট ভাই, আমি রিশাদ। এবার বুঝলি তো? এখন যা এখান থেকে। নিলয়ের মুখের ভাব একটুখানিও পাল্টায় না। সেবার মুচকি এসে বলে, ভাই, আপনি যেই হন না কেন, একটা মেয়ের ইজ্জত নিচ্ছেন কেন? মেয়েটা তো খুব ভয় পাচ্ছে, দেখেন না কেমন কাঁপছে। তাকে ছেড়ে দিন। এভাবে নরম মানুষের উপরে জুলুম করা ছেড়ে দিন। দেখ, আমি কি করব না করব সেটা তোকে বলবো কেন? তুই কে, হ্যাঁ? যা এখান থেকে, নইলে তোকে পিটিয়ে ভর্তা বানিয়ে দেব। আমি কে? সবাই সিংহের গর্জন শুনতে পারে, কিন্তু সিংহকে চেনা যায় তার হাঁটার শব্দে। আমি চিৎকার করি না, চুপচাপ এসে যে খেলা শেষ করি সেটা দেখেই লোকজন ভয় পায়। জঙ্গলে নিয়ম একটাই, যে চোখ নামায় সে শিকার, আর যে আমার সামনে চোখ তোলে সে শেষবার তোলে। আমি হিংস্র নই, আমি শুধু স্মরণ করিয়ে দেই জঙ্গলের রাজার ধৈর্য যতটা গভীর, তার প্রতিশোধ ততটাই নীরব। মনে রাখবেন, সিংহের সাথে লড়াই হয় না, শুধু
সময় পাওয়া যায় সেইটুকুই বাঁচার জন্য যথেষ্ট। নিলয়ের এমন কথা শুনে সবাই চমকে ওঠে। ঋষাদ নিজেকে সামলে নেয়। নিলয় তখনও সেখানে দাঁড়িয়ে থাকে, তার চোখের করুণ মিনতি। ঋষাদ আর তার ছেলেরা তিথির ওপর ঝাঁপিয়ে পড়ার চেষ্টা করে। নিলয় তখনই মরিয়া হয়ে ঋষাদের কাছে হাত জোর করে বলে, প্লিজ ভাই, ওকে ছেড়ে দিন। আমি আপনার কাছে অনুরোধ করছি। মেয়েটার সাথে কেন ঝামেলা করছেন? তুই একটু আগে কি যেন বললি? কিছু না ভাই। ঋষাদ তার কোনো কথাই শোনে না। নিলয় এবার আর কোনো উপায় না দেখে ঋষাদের পায়ে পড়ে যায়। ঋষাদ প্রচণ্ড বিরক্ত হয়, একটা জোরে লাথি মারে নিলয়ের বুকে। লাথির ধাক্কায় নিলয় দূরের মাটির ওপর গিয়ে সজোরে পড়ে আর কপালে ইটের সাথে ঠুকে যায়। মাথায় প্রচণ্ড আঘাত লাগে, তার কান বেয়ে রক্ত ঝরতে থাকে। ঋষাদের দলের একজন তপু ঘড়ি দেখে বলে ওঠে, শোন মেয়ে, তোর উপর নজর থাকবে। আমার ভাইয়ের পেছনে লেগেছিস, তোর অবস্থা কি হবে তুই জানিস না। আজ তোকে ছেড়ে দিলাম, চাই না পাবলিকালি ঝামেলা হোক। ঋষাদ তিথিকে আরও ধমক দিয়ে দাঁত কিরমির করতে থাকে। তার দলবল নিয়ে দ্রুত সেখান থেকে চলে যায়। এদিকে নিলয়ের মাথা থেকে রক্ত অনেক ঝরতে থাকায় সে দ্রুত জ্ঞান হারায়। তিথি তার পাশ থেকে এসে হাউমাউ করে কাঁদতে থাকে। ক্যাম্পাসের অন্য পাশ থেকে কিছু লোক ঘটনা টের পেয়ে দৌড়ে আসে এবং তিথিকে সান্ত্বনা দেয়। তিথি আর কয়েকজন মিলে দ্রুত নিলয়কে হসপিটালে নিয়ে যায়। তিথি ইউনিভার্সিটির সবচেয়ে সুন্দরী মেয়ে, বড়লোক বাবার একমাত্র মেয়ে। কোনো কিছুরই অভাব নেই তার। বাবা বিদেশে থাকে, তার কোনো ভাই বোন নেই, সে একাই। পড়ালেখাও ভালো স্টুডেন্ট। শখের বসে ক্রাইম রিপোর্টার হয়েছে পার্ট টাইমার হিসাবে। আর ঋষাদ এই শহরের সবচেয়ে বড় মাস্তান রবিনের ছোট ভাই। রবিন যার নাম শুনলে সবাই কাঁপে এবং মানুষকে অনেক অত্যাচার করে। ঋষাদের নজরে তিথি পড়েছে, তাই আজকে তাকে ব্যবহার করতে চেয়েছিল। নিলয়ের বাবা নেই, মা মানুষের বাসায় কাজ করে তাকে পড়াশোনা করাচ্ছে। নিলয়ের মতো ভীতু কোনো ছেলে নেই, সে কোনো ঝগড়া পছন্দ করে না, কিন্তু মেয়েদেরকে সম্মান করে। তার চুলগুলো সবসময় এলোমেলো থাকে আর একটা মোটা চশমা পরে। রাস্তা দিয়ে হাঁটলে মনে হয় কোনো পাগল হাঁটছে। সবসময় ছেঁড়া জামা কাপড় আর জুতাও ছেঁড়া থাকে। সবসময় পড়া খোর ব্যস্ত থাকে। নিলয়কে দ্রুত হাসপাতালে অপারেশন রুমে নিয়ে যাওয়া হয়। কিছুক্ষণ পর ডক্টর বের হয়ে আসে, তার মুখটা মলিন। দিদি অস্থির হয়ে বলে, ডাক্তার সাহেব, কি খবর ওনার? কোনো সমস্যা কি? দেখেন, ওনার আঘাতটা মাথায় লেগেছে, তাই এখনো কিছু বলা যাচ্ছে না। তবে অনেক রক্ত যাওয়ায় সে এখন প্রায় রক্তশূন্যের মতো। 20 মিনিটের মধ্যে তাকে রক্ত দিতে না পারলে তাকে বাঁচানো সম্ভব হবে না। ওনার রক্তের গ্রুপ কি? ও পজিটিভ। দিদি এক মুহূর্ত দেরি করে না, সে দ্রুত বলে, ডাক্তার, রক্ত আমি দিব। আমার রক্ত ও পজিটিভ, আমাকে নিন। তাহলে চলুন আমার সাথে, সময় নেই। ডাক্তার আর নার্সরা দ্রুত তিথিকে নিয়ে যায় এবং তার থেকে রক্ত নিয়ে নিলয়কে দেয়। কিছুক্ষণ পর একজন গরিব মহিলা চিৎকার করতে করতে হাসপাতালে ঢোকে। তার পরনে ছেঁড়া একটা কাপড়, হাতে পায়ের অবস্থা দেখে বোঝা যায় হয়তো তিনি রাস্তার ফকির। কাঁদতে কাঁদতে তিনি বলেন, বাবা নিলয়, কোথায় তুই? আমার ছেলে কোথায়? নিলয়, আপনার কি হয়? আপনি কেন এভাবে কাঁদছেন? নিলয় আমার কলিজার টুকরো ছেলে। ও আচ্ছা, নিলয়ের এখনো জ্ঞান ফেরেনি। আপনি চিন্তা করবেন না। কি হয়েছে আমার ছেলের? হ্যাঁ, ওকে কারা মেরেছে? তিথি আসল ঘটনা চেপে যাওয়ার চেষ্টা করে। সে জানে এই সরল মহিলা মাস্তানদের সাথে পারবেন না। আসলে কলার খোসার সাথে পা পিছলে পড়ে গেছে, মাথায় খুব লেগেছে। এখন কি অবস্থা? আমার ছেলে কি ভালো আছে? জি ভালো, ডাক্তাররা দেখছেন, একটু পরেই হয়তো জ্ঞান ফিরে আসবে। কিছুক্ষণ পর ডক্টর আবার অপারেশন রুম থেকে বের হন। ডাক্তার, কি খবর? এখন কেমন আছে নিলয়? আলহামদুলিল্লাহ, অপারেশন শেষ, সফল হয়েছে। তবে রোগীর রক্ত দেওয়া লাগে। এখন কাউন্টারে গিয়ে টাকা জমা করে দিন। কত টাকা হয়েছে? আমার কাছে তো টাকা নেই। 20,000 টাকা। নিলয়ের মা প্রায় জ্ঞান হারানোর উপক্রম। 20,000 টাকা কোথায় পাবো? আমি তো মানুষের বাসায় কাজ করি। তিনি ফুপিয়ে কাঁদতে থাকেন। তিথি দ্রুত এগিয়ে এসে ব্যাগ থেকে টাকা বের করে। আমি দিয়ে দেই, আপনি চিন্তা করবেন না, আমি টাকাটা দিচ্ছি। নিলয়ের মা তিথির হাত ধরে বলে, মেম সাহেব, আপনার কাছে আমি ঋণী হয়ে গেলাম। আপনি আমার ছেলের জীবন বাঁচিয়েছেন। আরে ঋণী নয়, পরে দিয়ে দেবেন। এখন চিন্তা করবেন না, আপনার ছেলে সুস্থ হয়ে যাবে। ওকে মেম সাহেব, আল্লাহ আপনার ভালো করবে। তিথি গিয়ে বিল জমা করে দেয়। কিছুক্ষণ পর নিলয়ের জ্ঞান ফিরে। সবাই তখন তার রুমে চলে যায়। চোখ খোলার সঙ্গে সঙ্গে সে দেখে তার পাশে মা ফাহিমা আর সে অচেনা মেয়েটি দাঁড়িয়ে আছে। নিলয় একটু নড়জড়ে ওঠার চেষ্টা করে। নিলয়ের মা ফাহিমা উদ্বিগ্ন স্বরে বলেন, বাবা, কি খবর তোর? এখন কেমন লাগছে?
ভালো আম্মু। তুমি এখানে? তোর কথা শুনেই তো চলে আসি, চিন্তা হচ্ছিল খুব। কিভাবে এলে? আচ্ছা আম্মু, চলো আমরা চলে যাই, এখানে আর থাকা লাগবে না। একজন নার্স তাদের কথায় এগিয়ে আসে এবং বলে, আপনি তো এখনো পুরোপুরি সুস্থ হননি, এখনই গেলে সমস্যা হবে। ডাক্তার সাহেব তো বললেন আরো 2 দিন অবজারভেশনে থাকা ভালো। না ম্যাম, আপনারা যতটুকু করেছেন সেটাই বেশি হয়েছে। এখন থাকলে আমার বিল শুধু বাড়তে থাকবে। আমরা গরিব মানুষ, এত খরচ বহন করতে পারবো না। কথা বলার সময় নিলয়ের নজর পড়ে তিথির ওপর। আরে আপনি এখানে? আপনাকে অনেক ধন্যবাদ। আপনাকে নিয়ে এসেছি আমরা। আপনার তো অনেক রক্ত ঝরে। ওই লোকগুলো আপনার কোনো ক্ষতি করেছে? আপনাকে কিছু বলেনি তো? না, ওরা আপনার জন্য চলে যায়। আপনি বাঁচিয়েছেন আমাকে। যাক, ভালো হয়েছে, সেটাই বড় কথা। আপনাকে ধন্যবাদ দিয়ে ছোট করব না, আপনি সত্যিই একজন ভালো মানুষ। ঠিক একসময় ডাক্তার রুমে আসেন। আরে মিস্টার নিলয়, কেমন লাগছে এখন? ব্যথা কমেছে? জি স্যার, কিছুটা ভালো লাগছে। আরে আজকে যদি এই মেয়ে তোমাকে রক্ত না দিত তাহলে বাঁচানো যেত না, অনেক সময় নষ্ট হয়ে গিয়েছিল। মানে আপনি আমাকে রক্ত দেন? মানে তোমার অনেক রক্ত যায়, হঠাৎ রক্ত কোথায় পাওয়া যায়নি, তখন এই মেয়ে দুটো রক্ত দিয়েছে, সে নিজের রক্ত দিয়ে তোমার জীবন বাঁচাই। ডাক্তার এরপর তার ফাইল নিয়ে চলে যান। নিলয়ের মা ফাইমা এবার গর্বিত সুরে বলেন, নিলয়, এই মেম সাহেব তোর হাসপাতালের বিল দিয়েছে। আমার কাছে 20,000 টাকা ছিল না। আপনি আমাকে মেম সাহেব বলছেন কেন? আমি আপনার মেয়ের মতো। আরে না, কোথায় আপনি আর কোথায় আমরা? আপনি এত বড় লোকের মেয়ে। আপনি আপনার রক্ত কেন একজন গরিবের শরীরে দিলেন? আপনার তো দেওয়া উচিত হয়নি। কেন? গরিবেরা কি মানুষ না? আপনি কি আমার রক্তের অপবিত্র হয়ে গেলেন? আচ্ছা মেম সাহেব, বাদ দিন, আমরা এখন আসি। না, আপনারা থাকেন, বিল আমি দিব। সুস্থ হওয়া পর্যন্ত এখানেই থাকবেন। আপনার জন্য আমি সব ব্যবস্থা করি। আরে না ম্যাম, আমি এখানে থাকলে আমার টিউশনিগুলো বাদ হয়ে যাবে, আমার অনেক ক্ষতি হবে, আমাকে যেতেই হবে। আচ্ছা, আপনি কোন ইয়ারে পড়েন? কোন সাবজেক্ট? অনার্স 3rd ইয়ারে, সায়েন্স নিয়ে পড়ি। ও আচ্ছা, তাহলে আজকের মতো যান। তবে কোনো সাহায্য লাগলে অবশ্যই আমাকে বলবেন। আমার কাছে আপনার ফোন নাম্বার নেই। নিলয় আর কোনো কথা বলে না, মাথা নেড়ে বিদায় নেয়। তারপর সবাই নিজে নিজে বাড়িতে চলে যায়। নিলয়ের বাসা একটা ছোট্ট বস্তিতে। দুপুরে সামান্য খাওয়া দাওয়া করে সে টিউশন নিতে যায়, আর তার মা আবার মানুষের বাসায় কাজে যায়। নিলয় টিউশনি শেষ করে বাসায় এসে কিছু সময় বই পড়ে, তারপর ক্লান্তিতে ঘুমিয়ে পড়ে। পরের দিন সকালবেলা নিলয় ভার্সিটিতে চলে আসে। আপাতত নিলয়ের কোনো বন্ধু নেই। সে গতকালকে কলেজে নতুন এসেছে, আর এখেই ঝামেলায় জড়ায়। তারপর ক্লাসে চলে যায়। নিলয়কে নিয়ে সবাই হাসি তামাশা করে, কারণ তার ছেঁড়া জামা কাপড় আর অদ্ভুত স্বভাব। নিলয় কিছু বলে না, সে শুধু চুপচাপ থাকে। ক্লাস শেষ করে বিরতির সময় সে ক্যান্টিনের কোনায় বসে পড়া পড়তে থাকে। এমন সময় রিশাদ তার লোক বাহিনী নিয়ে তার সামনে দিয়ে চলে যাওয়ার সময় একজন সহচর বলে ওঠে। রিশাদ তীক্ষ্ণ দৃষ্টিতে নিলয়কে দেখে এগিয়ে আসে। কে ফকিন্নি, এখানে কি করিস? এত লেখাপড়া করে কি হবে তোর? ভাইয়া, পড়ছি। রিশাদ বিকৃত হাসি হেসে নিলয়ের হাতের বই নিয়ে জোরে ছুঁড়ে মারে। বইগুলো ক্যান্টিনের মেঝেতে ছড়িয়ে ছিড়িয়ে পড়ে। সবাই তাকিয়ে তাকিয়ে তামাশা দেখতে থাকে, কারণ কিছু করার নেই। কারণ এই ক্যাম্পাসের ক্ষমতা এখন তাদের। রিশাদ তার দলবল কলেজে যে কোনো সুন্দরী মেয়ে দেখলেই বাজেভাবে কথা বলে, বাজে আচরণ করে। সবাই তাদের অত্যাচারে জর্জরিত। তারপর তারা তিথিকে খোঁজে, কিন্তু তিথি লুকিয়ে থাকে। তাকে না পেয়ে রিশাদরা ক্যান্টিনে চলে যায়। নিলয় ধীরে ধীরে ছড়িয়ে পড়া বইগুলো কুড়িয়ে নেয়। একটা ছেঁড়া পাতা বুকের কাছে চেপে ধরে সে আবার পড়তে বসে। এমন সময় তিথি আসে। তিথি কিছুক্ষণ চুপ করে থাকে, তারপর ব্যক্তিগত প্রশ্ন করে। বসতে পারি? আরে মেম সাহেব, আপনি এখানে কেন? কেন আসতে পারি না? আপনি কি এই ক্যান্টিনের মালিক? আমি সেটা বলিনি। তাহলে কি বলতে চাও? কিছু না, আপনি বসুন। একটা কথা বলবো, কিছু মনে করবেন না তো? জি বলুন। আচ্ছা, তুমি ওদেরকে কিছু বলো না কেন? ওরা তো তোমাকে খুব অত্যাচার করে। ওরা ওদের মতো থাকে, আমি আমার মতো থাকি। আমাকে পড়ালেখা করতে হবে, তাই এসব দিয়ে মাথা ঘামাই না। আচ্ছা, তোমার বাবা কি করে? এই প্রশ্নটা নিলয়কে আঘাত করে। তার চোখ ছলছল করে ওঠে। বাবা নেই, মারা গেছেন। ও সরি, আমি জানতাম না। আচ্ছা, আমরা কি বন্ধু হতে পারি? নিলয় অবাক হয়ে তাকায়। তার চোখে বিস্ময়ে দেখা যায়। আমার সাথে বন্ধুত্ব করবেন আপনি? আমার মতো একটা ফকিন্নি ছেলের সাথে? কেন বিশ্বাস হয় না? তুমি তো আমার জীবন বাঁচাও।
আসলে সবাই আপনাকে পাগল ভাববে আমার সাথে কথা বললে। দেখেন না সবাই কেমন হাসে আমাকে দেখে। তাতে আমার কি? কে কি ভাববে তাতে আমার কিছু যায় আসে না। এখন বন্ধু হবে কি না সেটা বলো। ওকে। আচ্ছা, আজ থেকে আমরা ফ্রেন্ড। জি মেম সাহেব। আমাকে তুমি করে বলবে, মেম সাহেব না, ওকে? কেন মেম সাহেব বললে সমস্যা কি? আপনি তো ধনী, আমি গরিব। অনেক সমস্যা। তুমি আমাকে তুমি করে বলবে, এটাই বন্ধুর নিয়ম, ঠিক আছে? জি ঠিক আছে। আচ্ছা, তোমার মোবাইল নাম্বারটা দাও তো, আমার কাছে তোমার কোনো কন্ট্যাক্ট নেই। আসলে আমি মোবাইল ব্যবহার করি না। কেন? মোবাইল নেই নাকি ইচ্ছে করে ব্যবহার করো না? মোবাইল নেই তাই ব্যবহার করি না। কেনার টাকা কোথায়? আচ্ছা চলো, তোমাকে একটা মোবাইল কিনে দেই। এখনকার দিনে মোবাইল ছাড়া চলে না। লাগবে না, আমার দরকার হয় না। এত কথা বলো কেন? আসতে বলছি চলো, তোমার পড়াশোনার জন্য এটা দরকার হবে, কোনো চিন্তা করবে না। ওকে চলুন। তারপর তারা শপিং মলে চলে যায়। নিলয়ের জন্য তিথি একটা নতুন মোবাইল ফোন আর একটা সিম কিনে দেয়। মোবাইল কেনার পর নিলয়ের বাসায় চলে যায়, আর তিথিও তার বাড়িতে যায়। নিলয়ের হাতে মোবাইল দেখে তার মা জিজ্ঞেস করে, কি রে বাবা, তোর হাতে এটা কার মোবাইল? এত দামি জিনিস? তিথি কিনে দিয়েছে, নতুন বন্ধু। তিথিকে বাবা? আমাকে যে রক্ত দিয়েছে সেই মেয়ের মা, সেই বন্ধু হতে চাই। ও, সে ভালো মেয়ে, তুই তার সঙ্গে থাকিস। তারপর নিলয় রুমে চলে যায়। রাতে খাবার খেয়ে সে মোবাইলে তিথির একটা মেসেজ দেয়। তিথি তাকে সাবধান থাকতে বলে। তারপর নিলয় ঘুমিয়ে পড়ে। সকালে সে ভার্সিটিতে চলে যায়। ক্লাস শেষ করে নিলয় আর তিথি একটা বটগাছের নিচে বসে কথা বলছে আর বাদাম খাচ্ছে। তিথি হাসি মুখে নিলয়কে পড়ালেখার বিষয়ে সাহায্য করে। এমন সময় রিশাদের একটা লোক তাদের দেখতে পায়। সে দ্রুত রিশাদকে ফোন দেয়। সঙ্গে সঙ্গে রিশাদ তার দলবল নিয়ে চলে আসে। রিশাদ বটগাছের নিচে নিলয় আর তিথিকে একসাথে দেখে প্রচণ্ড রেগে যায়। এই ফকিন্নি, তোর এত বড় সাহস! আমার চোখ যার উপর পড়ে তুই তার কাছে ভিড়িস, তোর জীবনটা অসহ্য করে দেব। রিশাদ তিথির কোনো কথাই শুনতে চায় না। সে আর তার লোকেরা ইচ্ছে মতো নিলয়কে মারতে থাকে। আজকের মারটা যেন একটু বেশিই হয়। তারা লাথি কিল ঘুষি মারে নিলয়কে। নিলয়ের চশমাটা ছিটকে পড়ে যায়। রিশাদ তিথিকে ধাক্কা দিয়ে সরিয়ে দেয় এবং নিলয়কে শেষবারের মতো হুমকি দিয়ে চলে যায়। যদি তোকে আর একবার এই মেয়ের আশেপাশে দেখি, তবে তোকে সোজাসুজি কবরে পাঠিয়ে দেব। রিশাদ চলে যাওয়ার পর তিথি কাঁদতে কাঁদতে নিলয়কে তুলতে যাবে, তখনই নিলয় প্রচণ্ড রাগে তিথির হাতটা ঝাড়া মেরে সরিয়ে দেয়। নিলয় তার জীবনে এমন রাগী চেহারা আর কাউকে দেখায়নি। ভাঙা গলায় সে তিথির দিকে তাকিয়ে বলে, কি ভাবেন মেম সাহেব, আপনারা আমাদের মতো গরিবকে একের পর এক মার খাওয়াইবেন আর হাসপাতালে নিয়ে রক্ত দেবেন আর বিল দেবেন? আর হবে না ম্যাম, আমি আর এইভাবে মার খেতে পারবো না। আমার কথা শোনো নিলয়, আমি তোমার ভালো চাই। প্লিজ আজ থেকে আপনি আমার সাথে কোনো কথা বলিয়েন না প্লিজ। আপনি আপনার মতো থাকেন। আমার কথাটা শুনবে তো? আমি তো তোমাকে ভালোবাসি। শোনা লাগবে না। আর এই নিন আপনার মোবাইল। আমার আর আপনাদের মতো বড়লোকদের কোনো সাহায্য দরকার নেই। নিলয় মোবাইল ছুড়ে দিয়ে কোনো মতে খোঁড়াতে খোঁড়াতে বাসার দিকে চলে যায়। রাগে অভিমানে সে তিথির একটা কথাও শোনে না। অনেক কষ্টে সে বস্তির বাসায় পৌঁছায়। নিলয়ের মা তাকে দেখে কেঁদে ওঠে। কি রে বাবা, তোর এই অবস্থা কেন? আবার কে মারলো তোকে? কিছু না আম্মু, একটা গাড়ির সাথে ধাক্কা খেয়েছি, ছোট একটা দুর্ঘটনা। তুই কি জীবনও চালাক হবি না? এমনই থাকবি? চল, ঔষধ লাগিয়ে দেই। তারপর তারা ঘরের ভিতর যায় এবং নিলয়ের মা তাকে গরম পরম মমতায় ওষুধ লাগিয়ে দেন। রবিন বসে আছে অন্ধকার ঘরে। দেওয়ালে টিভি স্ক্রিনে একটা ছবি দেখা যাচ্ছে। ছবিটি নিলয়ের, তবে চুলগুলি বিরাট বড়, মুখে দাঁড়িয়ে। সে নিজেই নিলয়কে মারার জন্য 3জন লোক পাঠিয়েছিল। শুনেছে তারা নিলয়কে মেরে ফেলেছে। নিলয়ের ছবির দিকে তাকিয়ে রিপন জোরে হেসে ওঠে। এই সময় তার অ্যাসিস্ট্যান্ট সৈকত কল দেয়। হ্যালো স্যার, বান্দরবন এরিয়া দিয়ে আমাদের লোকেরা মাল নিয়ে ঢুকবে, আপনি সব বুঝে নেবেন। এমনিতেই কোনো ভয় নেই, পুলিশ আটকাবে না, আর মাফিয়া নিলয় তো বেঁচে নেই, তাই চিন্তা নেই। রবিন হাসতে হাসতে সিগারেট জ্বালায়। এদিকে নিলয়ের মা ফাইমা ছেলের শরীরে ওষুধ লাগিয়ে দেওয়ার পর তাকে বলে, তুই শুয়ে থাক বাবা, তোর তো জ্বর আসছে, আমি কাজ থেকে ঘুরে আসি, বেশি দেরি করব না। ওকে যাও, তুমি সাবধানে যেও। তারপর নিলয়ের মা কাজে চলে যায়। এমন সময় নিলয় তার খাটের নিচ থেকে একটা গোপন ব্যাগ বের করে। সেখানে তার ফোন রাখা। অন করতে একটা মেসেজ আসে। নিলয় ফোনটা হাতে নিয়ে মেসেজটা দেখতে থাকে।
ভাই রবিনের লোকেরা মাল নিয়ে ঢুকবে বান্দরবন জঙ্গল দিয়ে। মিশনের জন্য রেডি হয়ে যান, দ্রুত কাজ শুরু হবে। নিলয় মুচকি হাসে। সে তার ব্যাগে পিস্তল আর অস্ত্র দেখে খুশি হয়। অপরদিকে নিলয়ের মা যাদের বাসায় কাজ করে তারা অনেক টাকার মালিক। তারা প্রায় 7-8 বছর ধরে ফাহিমাকে তাদের বাসায় কাজ করান। তারা ফাহিমাকে তাদের পরিবারের একজন সদস্য হিসাবেই দেখে। তারা ফাহিমাকে অনেকবার বলেছে নিলয়কে তাদের নিয়ে বাসায় চলে আসতে, কিন্তু ফাহিমা আসেনি। ফাহিমা এই বাড়িতে কাজ করেন। তাদের একটি মেয়ে আছে দিশা নাম। দিশা দেখতে অনেক সুন্দর। সে একমাত্র মেয়ে এবং সবার খুব আদরের। দিশা নিলয়ের মাকে ছোট আম্মু বলেই ডাকে। ফাহিমা কাজ করছে ঠিকই, কিন্তু কাজ তার একটুও মন নেই। তার মন পড়ে আছে ছেলের কাছে। বারবার মার খাওয়ার দৃশ্যটা তার পীড়া দিচ্ছে। এমন সময় বাড়িওয়ালার মেয়ে দিশা এসে দাঁড়ায়। ছোট আম্মু, তোমার কি হয়েছে? তোমাকে এত চিন্তিত মনে হচ্ছে কেন? কিছু হয়নি রে মা, এমনিতেই একটু শরীরটা ভালো লাগছে না। মিথ্যা বলো কেন? তোমার চোখে জল দেখি, তুমি খুব চিন্তিত আছো, সেটা বোঝা যায়। দিশা আন্তরিক কথাই ফাহিমা আর নিজেকে ধরে রাখতে পারে না। তিনি দিশাকে জড়িয়ে ধরে কেঁদে দেন। আরে আম্মু, কান্না করছো কেন? কি হয়েছে বলো তো? আমার একটাই ছেলে, ছোট থেকে খুব সরল সহজ, কারো সাথে মেশে না, কারো সাথে আড্ডা দেয় না, কোনো খারাপ কাজের সাথেও জড়িত হয় না। কিন্তু সে নতুন কলেজে ভর্তি হয়েছে, মাত্র 2-3 দিন কলেজে গিয়েছে, আর 2 দিনই মার খেয়ে এসেছে। আমি ওকে নিয়ে আর পারি না। কি বলো এইসব? কে মারছে তাকে? রে মা, কি যে করি এখন। আচ্ছা, তোমার ছেলে কোথায় পড়ে? নাম কি? মারে, আমি তো নাম জানি না, জিজ্ঞেস করা হয়নি। সেটাতে কিভাবে যায় সেটা বলতে পারবে? কোনো ল্যান্ডমার্ক? বাজারে গিয়ে অটোরিকশা নিয়ে পৌরসভার ভিতরে নামিয়ে দেবে, সেখানেই ভার্সিটি। আরে, ওটাতে তো আমিও পড়ি, ওটা তো আমাদের ইউনিভার্সিটি। তুমিও সেটাতে পড়ো? সত্যি বলছো? আচ্ছা আম্মু, তোমার ছেলের নাম কি? আমি হয়তো চিনতে পারি। নিলয়, ওর নাম নিলয়। আচ্ছা, তোমার ছেলে দেখতে কেমন? কোনো বিশেষ বৈশিষ্ট্য? আমার ছেলে সবার থেকে আলাদা, একদম সহজ সরল, সব সময় বই পড়ে, চোখে একটা মোটা চশমা থাকে, আর একটু ছেঁড়া জামা কাপড় পরে। দিশা কিছুক্ষণ যেন কি ভাবে, তারপর ফাহিমাকে বুকে জড়িয়ে ধরে। আচ্ছা আম্মু, একটা কথা বলবো, তোমার চিন্তা দূর করি। বলো মা, তোমার কথা আমার ভালো লাগে। তোমার ছেলেকে আজ থেকে আমাদের বাড়িতে তুমি সহ নিয়ে আসবে। আমার সাথে তোমার ছেলে কলেজে যাবে আসবে, কেউ তাকে কিছু বলতে পারবে না। আমার বাবাকে আমি সব বলে দেব। ঠিক আছে মা। পরের দিন সকালবেলা নিলয় অসুস্থ শরীর নিয়ে ভার্সিটিতে চলে যায়। সেভাবে ক্লাস মিস করলে অনেক পড়া পিছিয়ে যাবে। ক্লাসের পড়ে এসে এক একটা বেঞ্চেতে বসে থাকে। নিলয় কলেজে যাওয়ার পর তিথি আসে। সে সরাসরি নিলয়ের কাছে এসে হাত জোর করে ক্ষমা চায়। প্লিজ নিলয়, আমাকে ক্ষমা করে দাও প্লিজ। আমার জন্য তোমাকে এত মার খেতে হয়, আমি খুব অপরাধী। আমি পারবো না, আমাকে একা থাকতে দাও। দেখো নিলয়, ওরা তোমাকে মেরেছে সেটা তো আমার দোষ না, আমি তো চাইনি। তোমার দোষ না, তা ঠিক আছে, কিন্তু তোমার সাথে থাকার কারণেই তো মেরেছে। তোমার মতো বড়লোক মেয়ের কাছে আসা আমার উচিত হয়নি। বিশ্বাস করো, আমি এটা কখনো চাইনি। কি করব আমি বলো তুমি? তোমার জীবন এভাবে নষ্ট হোক আমি তা চাই না। কিছুই করতে হবে না, শুধু আমার কাছ থেকে দূরে থাকো। তুমি যদি আমাকে ক্ষমা না করো তাহলে আমি ওই 10তলা ভবন থেকে লাফিয়ে পড়বো বলে দিলাম। এক্ষুনি যাব। কথাটা শুনে নিলয় ভয়ে থরথর করে কেঁপে ওঠে। তার চোখে স্পষ্ট ভয়। কি কি তুমি লাফিয়ে পড়বে মানে? এটাই আমার শেষ রাস্তা। এখন তুমি আমাকে ক্ষমা করবে কিনা বলো? না করলে? তুমি তো মজা করছো। না করলে আমি এক দৌড়ে গিয়ে ছাদে উঠবো আর লাফিয়ে মরবো। বিশ্বাস না হলে পরীক্ষা করো। তুমি মরলে আমার কি? তোমার মরার জন্য আমি কেন দায়ী হব? আমি মরার আগে একটা চিঠি লিখবো যে আমার মরার পেছনে নিলয় দায়ী। আমি আত্মহত্যা করছি কারণ নিলয় আমার মন ভেঙেছে। বললেই কি কেউ বিশ্বাস করবে? তুমি তো নাটক করছো। আমি লাফ দেওয়ার আগে পুলিশকে কল করব, সব বলবো। তারপর পুলিশ এসে তোমাকে ধরে নিয়ে যাবে এবং যাবজ্জীবন জেলে দিয়ে দেবে। তখন কি হবে? নিলয়ের মুখ ফ্যাকাশে হয়ে যায়। জেল আর পুলিশের ভয় তার খুবই বেশি। জেল মানে? আর পুলিশ আসবে কেন? দেখো, আমি এসব পছন্দ করি না। আমি ভয় পাই, আমি অসহায়। তাহলে রাজি হয়ে যাও, আমাকে ক্ষমা করো আর বন্ধু থাকো। আমি রাজি। হয়েছে এইবার? তোমার কথায় রাজি হই। না,
এখনো একটু কাজ বাকি আছে। আবার কি? আর কেন? তুমি আমার হাত ধরে হাঁটবে আর ফুচকা খেতে যাব, বন্ধুদের মতো। আমি পারবো না, আমাকে যেতে হবে। ছাদে কি উঠবো তাহলে, নাকি হাত ধরবে? আরে আমি তো মজা করেছি। নিলয় মনে মনে ভাবে এই কথায় কথায় পুলিশের ভয় দেখায়। মনে হয় আমি পুলিশকে ভয় পাই না। কিছু বললেন? আরে না, চলো ফুচকা খেতে যাই। তারপর নিলয় অনিচ্ছা সত্ত্বেও তিথির হাত ধরে হাঁটতে থাকে এবং তিথির সাথে কথা বলে। নিলয় তিথির হাত ধরে ক্যাম্পাসের মেইন গেটের দিকে হাঁটছে। এমন সময় দূর থেকে রিশাদ এবং তার লোকেরা তাদেরকে দেখতে পায়। রিশাদের চোখ লাগে লাল হয়ে যায়। রিশাদ সঙ্গে সঙ্গে তার বাহিনী নিয়ে নিলয়ের কাছে আসে। নিলয় তাদের দেখে ভয়ে তিথির হাত ছেড়ে দেয় এবং পিছনে সরে যায়। তোকে এতবার মেরেছি, তোর কোনো ভয় বলতে কিছুই নেই, আবার এই মেয়ের সাথে ঘুরে বেড়াস? এ আমার সাথে কথা বলছে, তাতে আপনার কি? সেটা তোমাকে বলবো কেন ডার্লিং? তোমার সাথে আমার যা কথা সেটা পরে হবে। তো কাকে বলবেন? ওকে ছেড়ে দিন। সেটা এখন এই বেয়াদবকে বোঝাবো। ওর সাহসের ফল কি হয় সেটা এখনই দেখবে সবাই। তারপর রিশাদের লোকেরা নিলয়কে ইচ্ছে মতো মারতে শুরু করে। আর এর তীব্রতা এতটাই বেশি ছিল যে নিলয় মেঝেতে পড়ে যায়। কিছুক্ষণ পর নিলয়ের মা সহ্য করতে না পেরে হাত জোর করে কাঁদতে কাঁদতে বলে, প্লিজ ভাই, আমাকে ছেড়ে দিন। আপনি যা বলবেন আমি তাই করব। প্লিজ আমাকে বাঁচান। আমি যা বলবো তাই করবি, তাহলে দেখ। জি ভাইয়া, তবু আমাকে মারিয়েন না প্লিজ। তুই তোর পরনের সব কাপড় খুলে ফেলবি, জামা প্যান্ট গেঞ্জি সব খুলে ফেলবি, শুধু আন্ডার প্যান্ট পরে এখানে দাঁড়াবি, আর আন্ডার প্যান্ট পরে 20 বার কান ধরে উঠবস করবি, আর বলবি আমি আর জীবনেও তিথির আশেপাশে আসবো না, আমি একটা ফকিন্নি। প্লিজ ওকে ছেড়ে দিন প্লিজ। এই কাজ ওকে করতে বলবেন না। ভাইয়া আমাকে ক্ষমা করে দিন প্লিজ, এইসব করতে বলিয়েন না প্লিজ, আমি পারবো না। তিথি রিশাদের কাছে হাঁটু গেড়ে বসে বলে, ওকে ছেড়ে দিন প্লিজ, আমি সব শর্ত মানতে রাজি আছি। ছেড়ে দেব একটা শর্তে, যদি তুমি রাজি থাকো। আমি রাজি, সব শর্ত মানতে রাজি। তুমি আমার সাথে রুম ডেট করবে 1 রাত, তাহলে ওকে ছেড়ে দেব। কি? আপনি কি বলছেন? আমি জানি তুমি পারবে না, তাই ওকে করতে হবে, নইলে আজ ওর মৃত্যু নিশ্চিত। কলেজের সবাই দাঁড়িয়ে দাঁড়িয়ে এই তামাশা দেখতে থাকে। কেউ কিছু বলতে পারছে না ভয়। তিথি ভাবতে থাকে আমার জন্য নিলয় কেন শাস্তি পাবে। সে দ্বিধায় ভোগে, কিন্তু তার আগে নিলয় নিজে রাজি হয়ে যায়। আর সে মার খেতে চায় না, সে বাঁচতে চায়। অপমান হয়েও সে রাজি। ঠিক আছে আমি করছি, আমাকে আর মারিয়েন না, আর তিথিকে কিছু করবেন না। তারপর নিলয় আর দেরি করে না, সে তার পরনের সব কাপড় খুলে ফেলে। শুধুমাত্র আন্ডার প্যান্ট পরে সে রিশাদের কথার মতো কান ধরে ওঠা বসা চিৎকার করে বলতে থাকে, আমি আর জীবনেও তিথির আশেপাশে আসবো না, আমি একটা ফকিন্নি। সবাই তাকিয়ে থাকে, কেউ কিছু বলতে পারছে না। নিলয়ের মুখটা ছিল অপমানে, কষ্টে আর রাগে কুঁচকানো। তারপর নিলয় কলেজ থেকে বের হতে লাগে, নিচের দিকে মাথা রেখে হাঁটতে থাকে। তার চোখে তখন জল নেই, আছে কেবল ঘৃণা। নিলয় বাড়িতে আসে, সে তার ফোনটা বের করে এবং লোকদের ফোন দেয় নিলয়। হ্যাঁ ভাই, কোনো সমস্যা? রিশাদ আর ওর বন্ধুদের তুলে নিয়ে আসবি, রবিনের ভাইও। ঠিক আছে, কাজ হয়ে যাবে। আমি ওদিকে মিশরে যাচ্ছি, তোরা শুধু তুলে আনবি। নিলয় ফোন কেটে দেয়। মাসুমেরা বের হয়ে পড়ে রিশাদকে তুলে আনার জন্য। আজ রাতেই ওদের মিশন কমপ্লিট করতে হবে। রবিনের গ্যাংয়ের নাম রেড হক্স। তারা গাড়ি ভর্তি অস্ত্র ড্রাগস নিয়ে ফিরছে বান্দরবন জঙ্গল দিয়ে। এমন সময় নিলয়ের গ্যাং রেড স্যারোর গাড়ি ওদেরকে সামনে এসে দাঁড়ায়। বান্দরবনের গহীন অন্ধকারে জঙ্গলের নিঃশব্দে এগিয়ে আসছে এক কামান্ড দল। ওদের হাতে অত্যাধুনিক রাইফেল, তাদের পরনে আর্ম বডি শোট, হুডির পিছনে লাল অক্ষরে খোদাই করে লেখা রেড শ্যাডো। মাথা মুখ ঢাকা শক্তিশালী হেলমেট যেন তাদের অস্তিত্বের অদৃশ্য করে দেয় অন্ধকারে। গহীন অন্ধকারে জঙ্গলের গাড়িগুলো ঘিরে রেখেছে রবিনের লোকেরা। এত রাতে কারা আসলো এখানে? গাছের পাতা ফুরে ফুরে লাফাচ্ছে তাদের পায়ের আওয়াজে। পেছনে এক বলিষ্ঠ দেহীর ছায়া ধীরে ধীরে এগিয়ে আসে। পরে লম্বা ব্ল্যাক জ্যাকেট, সে হলো নিলয়। উজ্জ্বল ফর্সা মুখে ছোট ছোট দাড়ি, তার চোখে জ্বলন্ত লাভার মতো আগুন ফুটছে, যেন তার একটুখানি চাউনিতে সকল প্রতিদ্বন্দ্বীকে মুহূর্তেই ছিনিমিনি করতে পারে। এক হাতে পকেটে, অন্য হাতে সিগারেট ধোয়া বাতাসে ছড়িয়ে পড়ছে। তার এই দুই পাশে রেড শ্যাডো এবং সেনারা রাইফেল হাতে ধীরে ধীরে হাঁটছে। সে সৈনিকের সামনে এসে থামে। কিরে সৈকত, কি ভাবছিলি? 3 জনকে পাঠিয়ে নিলয়কে সরিয়ে ফেলবি? শ্যাডো আমার নাম না।
এটা আমার সতর্কবার্তা। আমি যেখানে দাঁড়াই আলো নিজেই পিছিয়ে যায়। তোরা ভাবছিলি পালালে বাঁচতে পারবি? মনে রাখ, ছায়া কখনো দৌড়ায় না, শুধু অনুসরণ করে। আর যেদিন ধরতে আসে সেদিন কেউ আর সূর্য উঠতে দেখে না। রেড শ্যাডো মানে নিলয়, তুই এখনো বেঁচে আছিস? হা হা হা। সে সৈকতের সামনে এসে থামে। চারপাশ থেকে রেড শ্যাডোর গ্যাং ঘিরে ধরে ওদের। প্রতিটি পদক্ষেপে মাটির কাঁপন তৈরি হচ্ছে। সবকিছু মিলিয়ে অদ্ভুত এক ভয়ের নেশা ছড়িয়ে পড়ছে। শুকনো পথ বয়ে বুলেটের আওয়াজ জঙ্গলের অন্ধকারে কাঁপছে। পাখিরা আতঙ্কে উড়ে যায়। দূর থেকে বন্য পশুদের উমট কণ্ঠ, আত্মচিৎকার যেন বাতাসে প্রতিধ্বনিত হয়। সবাই যেন ঘোষণা করে, এখানে কোনো নিয়ম নেই, এখানে নিয়ন্ত্রণে হাঁটা ধীরে ধীরে। বান্দরবনের গহীন অন্ধকারে জঙ্গলের রাত যেন অন্যরকম। এখানে পাখির ডাক নেই, নেই নদীর স্রোতের শব্দ, আছে শুধু গুপ্তচরের নিঃশব্দ ফিসফাস। সেই অন্ধকার গভীরে দাঁড়িয়ে আছে এক ব্যাটালিয়ন, যাদের নাম শুনতেই ভয় ও সম্মানে মাথা নিচু করে পুরো দেশবাসী। তারা হলো রেড শ্যাডো। তাদের নেশা দুর্নীতি স্বীকার করা, তাদের আনন্দ থাকে সত্য উদ্ঘাটনে, তাদের প্রিয় খেলা নিয়ম প্রতিষ্ঠা করা। অস্থির বাতাসে ভেসে আসে পুরনো পাইন কাঠের গন্ধ। বিশাল বাঁশঝাড়ের ভেতর লুকিয়ে তাদের লোকেরা। লাল কালো পতাকায় মোড়ানো যেন আগুন ছোঁয়ার মিশ্রণ। চারপাশে গড়া কাঁটাতারের বেড়া। এই জঙ্গল থেকে কেউ একবার তাদের হাতে ধরা পড়লে আর কখনো গোপনীয়তা বজায় রাখতে পারে না। বান্দরবনের এই অন্ধকার এখন শুধু একটা গোপন নামেই পরিচিত, রেড শ্যাডোর নিয়ন্ত্রণ কক্ষ। হা হা হা। রবিন, ওটাকে ধরার জন্যই তো ঢাকা সিটিতে গিয়েছি। ওর ভাইকে এখন তুলে এনেছি। খেলাটা তো এবার আমার হাতে। তুই আগে নিজের কথা ভাব, তারপর রবিনের কথা ভাবিস। বয়েস, সব ধ্বংস করে দাও। কথাটা বলার সাথে সাথেই চারপাশ থেকে মেশিন গানের গুলি চলতে শুরু করে। কয়েক মিনিটের ভিতরে সবকিছু ছিন্ন ভিন্ন হয়ে যায়। নিলয় রবিনের কাছে বার্তা পাঠিয়ে দেয়। পরের দিন নিলয় ভার্সিটিতে এসে তখনও মন মারা হয়ে একা বসে থাকে। আগের দিনের অপমানের রেস তার মনে এখনো টাটকা। সে ছেঁড়া বইয়ের পাতাগুলো উল্টাচ্ছে। তার পেশে এসে দাঁড়ায় তিথি। তিথি শান্তভাবে তার সামনে বসে। নিলয়, তুমি কেন আমার সাথে কথা বলো না? তুমি কেন আমাকে ক্ষমা করছো না? কালকে যা হয়েছে সেটার জন্য আমি তো কিছু করিনি। তোমার সাথে কথা বললে কি হবে? আবার কালকের মতো মার খেতে হবে? আমি আর মার খেতে চাই না তিথি। আমার স্বপ্ন নষ্ট হয়ে যাচ্ছে। আমার জন্য তুমি মার খাও সেটা আমি জানি, তাই তো কালকে আমি রিশাদের শর্তে রাজি হতে চেয়েছিলাম। তোমার সম্মান আমার কাছে তোমার জীবনের চেয়ে বড়। নিলয় এবার মুখ তুলে তাকায়। তিথি কান্না করছে। নিলয় বলে, তুমি রুম ডেট করতে রাজি ছিলে কেন? তুমি তো জানো। তিথি চোখ নামিয়ে নেয়। তার গলায় গভীর আবেগ এসে জমা হচ্ছে। তুমি কেন বোঝো না নিলয়? কেন আমি নিজের জীবন বাজি রাখতে চাই? আমি কি শুধু বন্ধুত্বের জন্য এত কিছু করি? তিথির কথায় নিলয় অবাক হয়। সে বুঝতে পারছে না কি বলে তিথি। কালকে রাতের মিশনে নিলয়ের চোখে মুখে ঘুম লেগে আছে। সে প্রশ্ন করে, তাহলে কিসের জন্য? তিথি এবার সাহস করে নিলয়ের দিকে তাকায়। তারপর একেবারে বলে দেয়, আমি তোমাকে ভালোবাসি নিলয়, খুব ভালোবাসি। সেই প্রথম দিন যখন তুমি রক্ত ঝরিয়ে আমার সম্মান বাঁচাতে চেষ্টা করেছিলে, সেদিন থেকে। নিলয় হতবাক। সে কল্পনাও করতে পারে না এত ধনী আর সুন্দরী মেয়ে তাকে ভালোবাসতে পারে। কি বলছো এসব? আমি তো একটা ফকিন্নি। আমি ছেঁড়া কাপড় পরি। আমার সাথে তো কেউ কথা বলতেও চায় না। তিথি এবার নিলয়ের হাত ধরে। নিলয় কেঁপে ওঠে। সে বলে, তোমার জামা কাপড় বা তোমার অর্থনৈতিক অবস্থা আমার কাছে কিছুই না। আমি তোমার মন দেখি, তোমার সাহস দেখেছি। যে ছেলে নিজের জীবন বিপন্ন করে অন্যের পাশে দাঁড়ায়, সেই ছেলে আমার কাছে রাজার চেয়েও বড়। রিশাদের লাথির বদলে তুমি আমাকে যেই সম্মান দিয়েছো তার দাম পৃথিবীতে কোনো টাকার বিনিময়ে হয় না। নিলয়তে হাত সরিয়ে নেয় না। তার চোখে জল ভরে আসে। তুমি ভুল করছো তিথি। আমি তো সবসময় ভয় পাই। আমি তো কালকে অপমানে মরে যাচ্ছিলাম। তাছাড়া এমন একটা সত্য আছে যেটা জানলে তুমি আমাকে ভালোবাসবে না। রাখো তো সেসব। শোনো, ভয় তো সবাই পায়, কিন্তু তুমি সেই ভয়ের মধ্যেও আমার জন্য এগিয়ে আসো। তুমি আমাকে গ্রহণ করো, আমি তোমার পাশে থাকবো। আর কেউ তোমাকে মারতে এলে আমি নিজে ঢাল হয়ে দাঁড়াবো। আমি তোমার শক্তি হতে চাই। তুমি আমাকে তোমার জীবন থেকে দূরে ঠেলে দিও না। নিলয় মাথা নিচু করে দীর্ঘশ্বাস ফেলে বলে, তুমি এত জেদি কেন? হ্যাঁ জেদি, কারণ আমি জানি তুমি আমার জন্য সঠিক মানুষ। আমি তোমাকে ছাড়া আর কাউকে ভালোবাসতে পারবো না। বন্ধুত্বের চেয়েও বেশি কিছু চাই আমি। তুমি কি আমার হবে না নিলয়? নিলয় ধীরে ধীরে তিথির হাত ধরে। তার কণ্ঠে প্রথমবার আশা আর ভালোবাসা মেশানো স্বর। তিথি, তুমি আমার জীবনে আসলে
আমি তোমাকে হারানোর ভয় পাই না, আমি বরং এই ভয় পাই যে তোমাকে ছেড়ে আমি কিভাবে থাকবো। আমি তোমাকে ভালোবাসি, কিন্তু কিসের কিন্তু? আমরা আর কখনো আলাদা হব না। তোমাকে আর কেউ আঘাত করবে না, আমি কথা দিলাম। কিন্তু রিশাদ, সে আমাদের সহজে ছাড়বে না। রিশাদ মেরে ফেলবে আমাদের। রিশাদ, সে থাকলে তো কিছু বলবে? মানে? কিছু না। জানি রিশাদ ঝামেলা করবে, কিন্তু আমরা দুজন একসঙ্গে থাকলে আমাদের হারানোর ক্ষমতা কারণ নেই। আমরা তাকে অন্যভাবে মোকাবেলা করব। আমরা দুর্বল নই। নিলয় তার হাতে দিদির হাত শক্ত করে ধরে। তাদের মধ্যে যেন এক নতুন শক্তির বন্ধন তৈরি হয়। নিলয়ের চোখে এখন আর ভয় নেই, আছে প্রতিজ্ঞা। এদিকে বান্দরবনের গভীর জঙ্গল থেকে রবিন, রেড হক্স এবং তার দল তাদের ক্ষতবিক্ষত পণ্য নিয়ে ফিরে আসে। রবিনের সমস্ত মূল্যবান অস্ত্র, ড্রাগস, দুর্বল শিল্পকর্ম নষ্ট হয়ে গেছে নিলয়ের দল রেড শ্যাডোর আক্রমণের কারণে। এই ক্ষতি রবিনের দীর্ঘদিনের পরিকল্পনা এবং বিলুপ অঙ্কের টাকা নষ্ট করে দেয়। রবিনের চোখে ঘুম নেই, তার ক্ষোভ যেন আগ্নেয়গিরির মতো ফুটতে থাকে। সে জানতে পারে এই ক্ষয়ক্ষতির পেছনেই তার ব্যবসায়িক প্রতিদ্বন্দ্বী অন্যান্য ছোট মাফিয়া দলগুলোর গোপনে নিলয়কে সাহায্য করেছে। তারা চেয়েছিল নবীনের নিয়ন্ত্রণ দুর্বল হোক। রবি তার প্রধান সহচরকে ডেকে পাঠায়। রেড হক্সের ক্ষতি হয়েছে, আমাদের মূল্যবান শিপমেন্ট পুরোপুরি অকেজো হয়েছে। এই ক্ষতিটা শুধু টাকার না, এটা আমার ক্ষমতার উপর আক্রমণ। না, নিলয়কে আমি অন্যভাবে ধরবো। এখন আমাদের প্রথম কাজ হলো যে বিশ্বাসঘাতকেরা গোপনে খুশি হচ্ছে তাদের দেখিয়ে দেওয়া যে রবিন এখনো এই আন্ডারওয়ার্ল্ডের একমাত্র রাজা। আমি চাই আগামী 48 ঘন্টার মধ্যে এই আন্ডারওয়ার্ল্ডের প্রতিটি ছোট বড় মাফিয়া গ্রুপ জানতে পারুক যে রবিনের সাথে শত্রুতা করলে কি হয়। তাদের পণ্য গুদাম আর যোগাযোগের ব্যবস্থা ভেঙে দাও। আমি রক্ত দেখতে চাই তারা আর্থিক আর মানসিক আতঙ্কে থাকুক ওরা। রবিন তার বিশাল ডেস্ককে সজোরে আঘাত করে, তারপর বলে, তাদের প্রতিটি গোপন ডেরা খুঁজে বের করো, তাদের নেটওয়ার্ক নষ্ট করো, তাদের বলো তোমাদের সবকিছু আমার দখলে চলে আসবে, তোমাদের ব্যবস্থা বন্ধ। এখন থেকে এই এলাকায় আমার অনুমতি ছাড়া একটা পিঁপড়াও নড়বে না। রবিনের আদেশে রেড হক্স দল সরাসরি রক্তপাত বা মারামারির পথে যায়। সে কথা শুনবে না, তাকে মরতে হবে। আন্ডারওয়ার্ল্ডের তীব্র আতঙ্ক সৃষ্টি করতে শুরু করে। তারা প্রতিদ্বন্দ্বী দলগুলোর মূল্যবান ডেটাবেস হ্যাক করে, তাদের চোরাই পণ্যের গুদামে আগুন লাগায় এবং তাদের অর্থনৈতিক লেনদেন বন্ধ করে দেয়। তাদেরকে ধরে কুকুরের মতো গুলি করে মারে রবিনের লোকেরা। মাত্র একদিনে রবির আন্ডারওয়ার্ল্ডের 10টি প্রধান প্রতিদ্বন্দ্বী মাফিয়া গ্রুপের লিডারকে মেরে ফেলে। এমনি তাদের বড় বড় বিজনেসের মেরুদণ্ড ভেঙে দিয়েছে। তাদের সমস্ত অবৈধ লেনদেন এবং গোপন আস্তানাগুলো নিজের দখলে নিয়ে এসেছে। সে যেন উন্মাদ হয়ে গেছে। তার চোখে মুখে দেখলে মনে হয় সে নিজের নিয়ন্ত্রণের বাইরে চলে গেছে। তার এখন একটাই লক্ষ্য, নিলয়কে খুঁজে বের করা। কিন্তু সমস্ত শহরে সমস্ত গোপন ডেরার খুঁজেও সে নিলয়কে পায় না। তার মাল ভর্তি ট্রাকের কাছে ন্যায় কেবল নিলয়ের রেখে যাওয়া বার্তা পায়। রবিন তার বিলাসবহুল অ্যাপার্টমেন্টের গোপন কক্ষে বসে আছে। ঘর জুড়ে ছড়িয়ে আছে দামি মদের বোতল আর ভাঙা কাচের টুকরা। আর ডানাতে বিশ্বস্ত সহচর মাহিন ভয়ে ভয়ে ঘরে প্রবেশ করে। সে বলে, ভাই, আপনার ভাইকে কোথাও খুঁজে পাচ্ছি না। তাকে গতকাল বিকেল থেকে পাওয়া যাচ্ছে না। তার সব লোকগুলো লাপাতা। সে কোথায় আছে জানি না, এমনকি ওর বন্ধুদেরও পাচ্ছি না। ভার্সিটিতে খোঁজ করেছি কিন্তু পাইনি। রবিন টেবিলের ওপর সজোরে একটা চাপড়ে লাথি দিয়ে ওঠে। তার চোখ দুটো যেন গর্ত থেকে বেরিয়ে আসছে। কি বলিস? রিশাদ কোথায় গেল? সে তো তোর সাথে থাকার কথা ছিল, সঙ্গে কয়েকজন ছিল। তারা কি বলছিস তুই? ভাই, আমি তার সাথে ছিলাম না। সে নাকি অন্য একটি গুরুত্বপূর্ণ কাজে যায়। সেই কাজ শেষ করে ফেরার সময় একদম হাওয়া হয়ে গেছে। তারা মোবাইল ট্র্যাক করে দেখি সেটা সুইচ অফ। তাকে কেউ তুলে নিয়ে গেছে মনে হচ্ছে বস। রবিন দ্রুত হেঁটে গিয়ে তার দামি ফোনটা হাতে নেয়। তার হাত কাঁপতে থাকে। ফোন দে ওকে, লাগাতার ফোন দিতে থাক। সে কোথায় যেতে পারে আর তো জানার কথা। আমি এখন কতটা ক্ষিপ্ত, তার কোনো শত্রু থাকতে পারে না। রবিন পাগলের মতো রিশাদের নাম্বারে কল করতে থাকে। একের পর এক কল দিতে থাকে সে, কিন্তু উত্তর আসে না। কেবল শোনা যায়, এই মুহূর্তে সংযোগ দেওয়া সম্ভব হচ্ছে না। রবিন ফোনটা প্রায় ছুঁড়ে ফেলে দেয় টেবিলের ওপর। না, এটা হতে পারে না। রিশাদ আমার একমাত্র ভাই, সে নিখোঁজ হতে পারে না। মাহিন, তুই কি করছিস? শহর লকডাউন করে দে। প্রত্যেকটা গলি, প্রত্যেকটা সন্দেহজনক বাড়িতে
আমার লোক ঢুকুক। ভাই, আমরা সারাত খুঁজেছি, আমাদের সব নেটওয়ার্ক ব্যবহার করেছি, এমনকি পুলিশকে গোপনে কাজে লাগাই, কোথাও তার কোনো চিহ্ন নেই। কোনো প্রতিদ্বন্দ্বী গোষ্ঠীও এই সাহস করবে না, কারণ তারা জানে এর ফল কী হবে। রবিন রুমের চারপাশে উন্মাদের মতো পায়চারি করে। সে তার মাথায় হাত দিয়ে চিৎকার করে। কেন কেন খুঁজে পাচ্ছিস না? কে হতে পারে? নিলয় তো আমার মালের ওখানে ছিল, তাহলে তাকে কে নিয়ে গেছে? অন্য কোনো গ্যাং? কেউ এই সাহস পাবে না, তাকে ভয় দেখানো যায়। বস, হয়তো অন্য কোনো পুরনো শত্রু হবে। চুপ কর, আমার কোনো পুরনো শত্রু নেই, সবাইকে আমি মেরে ফেলি। সবাই হয় আমার বন্ধু, নয়তো মাটির নিচে পুঁতে দেই। এটা অবশ্যই কারো প্ল্যানের কাজ হবে। রবিন দেয়াল থেকে একটা দামি শোপিস নিয়ে মেঝেতে আছড়ে ফেলে। সেটা ভেঙে চুরমার হয়ে যায়। মাহিম, আমার সমস্ত সম্পদ দিয়ে দেব। রিশাদকে ফিরিয়ে আন, আমি পাগল হয়ে যাচ্ছি। ওকে না পেলে আমি নিজেকে শেষ করে দেব। মাহিম কিং কর্তব্য বিমূঢ় হয়ে দাঁড়িয়ে থাকে। সে বুঝতে পারে রবিনের উন্মাদনা এখন চরম সীমানায় পৌঁছেছে। রিশাদ তার দুর্বলতা। ঠিক সেই মুহূর্তে রবিনের হাতে থাকা ফোনটি বেজে ওঠে। স্ক্রিনে একটা অচেনা ব্লকড নাম্বার ভেসে ওঠে। রবিন চমকে ওঠে। মাহিমও ভয়ে এগিয়ে আসে। রিসিভ করো বস, হয়তো কেউ মুক্তিপণ্য চাইবে। রবিন দ্রুত ফোন রিসিভ করে। তার গলার স্বর কাঁপে। কে বলছে? রিশাদ কোথায়? যদি আমার ভাইয়ের কিছু হয়, তবে তোদেরকে আমি পৃথিবী থেকে মুছে দেব। ফোনের ওপাশ থেকে অত্যন্ত শান্ত শীতল একটি কণ্ঠস্বর ভেসে আসে, যেন বরফের মতো ধারালো সেই স্বর। আপনার ভাই রিশাদ, সে আমার কাছে আছে। সে এখন নিরাপদে আছে, তবে বেশিক্ষণ সুস্থ থাকবে না। রবিনের শরীর কেঁপে ওঠে। এই কণ্ঠস্বর তার অচেনা নয়। তুই তুই কে? তোর নাম কি? যদি রিশাদের গায়ে একটা আঁচড়ও পড়ে। আমার নাম তুমি খুব ভালো করেই জানো রবিন, আমি নিলয়। রবিন ফোনের রিসিভারটা নিজের কানে চেপে ধরে। তার চোখ বিস্ময়িত হয়। সে নিজের কানকে বিশ্বাস করতে পারে না। নিলয়, তুই? এটা তোর কাজ? তুই কি মনে করিস তোর এত সাহস হলো কিভাবে? রিশাদকে এক্ষুনি ছেড়ে দে, নইলে তোর প্রথমবার যেভাবে মেরেছিলাম সেভাবে আবার মারবো, আর সব কিছু আমি পুড়িয়ে ছাই করে দেব। নিলয়ের কণ্ঠস্বর আরও শান্ত, আরও তীক্ষ্ণ হয়। আমার সব কিছু, হা হা হা। আমার মা এখন নিরাপদে আছে রবিন। আমার স্বপ্ন এখন অন্যরকম। তোর ভাইটিকে তুই আর কোনোদিন খুঁজে পাবি না। যেমন করে তুই আমাকে সারা দেশ খুঁজেও পাসনি। প্রতিশোধের খেলা শুরু হয়েছে। আমি তোর সব কিছু নিয়ে নেব রবিন। তুই আবার সব কেড়ে নিয়েছিস। কথা শেষ না হতেই ফোনটা কেটে যায়। রবিন পাগলের মতো ফোনটা মুখের সামনে ধরে চিৎকার করে। হ্যালো হ্যালো, নিলয় তুই কোথায়? রিশাদকে কোথায় রেখেছিস? কিন্তু কোনো উত্তর আসে না। ফোনটা সম্পূর্ণরূপে সুইচ অফ হয়ে যায়। রবিন ফোনটা মেঝেতে আছড়ে ফেলে দেয়। সে হাঁটু কেড়ে বসে পড়ে। তার চোখ দিয়ে টপ টপ করে জল বলতে শুরু করে। মাহিন, মাহিন, নিলয় সে রিশাদকে তুলে নিয়ে গেছে। আহিম দ্রুত ছুটে এসে রবিনের কাঁধ ধরে। রবিন ততক্ষণে পাগলের মতো হাসতে শুরু করেছে। তার প্রতিশোধের নেশা যেন দ্বিগুণ হয়ে যায়। নিলয়, তুই একটা ভুল করেছিস। তুই আমার ভাইয়ের গায়ে হাত দিয়েছিস। তুই আমার যুদ্ধটা অন্যদিকে নিয়ে গেলি। অপরদিকে নিলয়কে তিথি খুঁজে চলেছে, কিন্তু কোথাও পাচ্ছে না। কালকে থেকে নিলয়ের কোনো খোঁজই নেই। তিথি রাস্তায় এক পাশ দিয়ে হাঁটছে। সে হঠাৎ দেখতে পায় নিলয় একটা গাড়ির সামনে দাঁড়িয়ে আছে। গাড়িটা বেশ দামি, আর নিলয়ের গায়ে দামি পোশাক। তিথি চমকে যায়। সে অবাক হয়ে যায়। মনে মনে বলে, এটা আমার নিলয়, কিন্তু ওর গায়ে এত দামি পোশাক কেন? দামি গাড়ি কেন ওর সামনে? তার ভাব দেখে কখনো ফকিনি মনে হচ্ছে না। নিলয় তখনই গাড়িতে ওঠে। এমন সময় একটা ট্যাক্সি এসে থামে তিথির সামনে। তিথি ড্রাইভারকে বলে সামনের কালো গাড়িটা পিছু করতে। গাড়িতে উঠে বসে তিথি। নিলয় আগের গাড়িতে যাচ্ছে। নিলয় তার নিজের কালো রঙের SUV গাড়িতে উঠে একটা বিরাট বড় নির্জন ইন্ডাস্ট্রিয়াল এরিয়াতে আসে। গাড়িটি সেখানকার একটি জীর্ণ পরিত্যক্ত গুদাম ঘরের সামনে এসে থামে। নিলয় গাড়ি থেকে নামে। তার পরনে এখন আর সে ছেঁড়া পোশাক নেই, আছে সুন্দর কালো টেকনিক্যাল পোশাক। সে একটা সিগারেট জ্বালায়। এরপর কোমর থেকে একটা পিস্তল বের করে। সেটা অনেক দামি একটা পিস্তল, এবং নিজের মনে সিগারেট টানতে থাকে। তিথি দূরে দাঁড়িয়ে সব দেখছে। সে লুকিয়ে নিলয়ের পেছনে পিছনে এসেছে। এই দৃশ্য দেখে সে ভয়ে আটকে ওঠে। এইরূপে নিলয়কে সে দেখবে তা কখনো ভাবেনি। এই ছেলেটাকে তার অচেনা লাগে। নিলয় সিগারেট হাতে নিয়ে এগিয়ে যায় গুদামের ভেতর। পেছনের গাড়ির থেকে আরও 4 জন বলিষ্ঠ দেহী ছেলেরা নেমে আসে। তাদের পরনেও একই ধরনের কালো পোশাক। সবাই নিলয়ের পেছনে যায়। তিথি আর অপেক্ষা করতে পারে না। কৌতূহল বশত এবং ভয় নিয়েই সে দৌড়ে গুদাম ঘরের পেছনের দরজা দিয়ে চুপিসারে ভেতরে ঢুকে যায়। তিথি ধীরে ধীরে গুদামের ভেতর দিয়ে হেঁটে আসে এবং একটি কক্ষের দরজার সামনে থামে।
সে সাবধানে জানলার কাজ সামান্য ফাঁক করে তাকায় ভেতরে। রুমের ভেতরে প্রবেশ করে দেখে রিশাদ তার সেই দুজন সহযোগী তপু এবং সবুজ তিনজনই চেয়ারের সঙ্গে দড়ি দিয়ে শক্ত করে বাঁধা আছে। তারা মার খেয়ে ক্লান্ত এবং আতঙ্কিত। নিলয়ের প্রধান সহযোগী মাসুম দ্রুত একটি চেয়ার এনে দেয়। নিলয় চেয়ারে বসে, সে সিগারেটটা পায়ের নিচে পিষে আগুন নিভিয়ে দেয়। তারপর তার হাতে থাকা পিস্তলটি রিশাদের কপালের সাথে হালকা ঘষে বলে, কিরে রিশাদ, আমাকে নেংটো দেখার খুব শখ তাই না? আর তিথির সাথে রোপ ডেট করার খুব ইচ্ছে? রিশাদ ভয়ে কাঁপতে থাকে। সে ভাবতেই পারেনি ফকিরনি গরিব ছেলেটা এতটা ভয়ঙ্কর। ভাই, ভুল হয়ে গেছে, মাফ করে দেন ভাই। আপনাকে আমি চিনতে পারিনি। প্রাণ ভিক্ষা দিন ভাই। আমার ভাই রবিন আপনাকে খুঁজে বের করবে। চুপ শালা। রবিন আর তোদের অনেক গল্প দেখেছি। তোরা আমাকে মারছিলি, আমার সম্মান নিয়ে খেলা করলি সবার সামনে। নিলয় কথাটা বলে হাসতে থাকে। সে হাসিতে ভয়ঙ্কর শোনায়। ওই মাসুম, সবগুলোর জামা কাপড় খোল, দেখি ওদের অস্ত্রের ভয়ঙ্করতা কতটা। মাসুম দেরি করে না। সে দ্রুত রিশাদের দিকে এগিয়ে আসে এবং একটি ধারালো ছুরি দিয়ে তাদের কাপড়গুলো কেটে টেনে নামিয়ে দেয়। রিশাদ এবং বাকিরা অপমানে ও ভয়ে চিৎকার করে ওঠে। এরপর মাসুম একটি কঠিন ইলেকট্রিক স্টিক এনে দেয় নিলয়ের হাতে। নিলয় সেটা নিয়ে রাশিদের খালি গায়ে জোরে জোরে আঘাত করতে থাকে। তার ব্যথায় চিৎকার করে ওঠে। নিলয় থামে না। প্রতিটি আঘাতে যেন তার অতীত অপমানের প্রতিশোধ নেয়। অবশেষে নিলয় থেমে যায়। সেবার রিশাদের মুখে ঝুঁকে পড়ে বলে, তোর ভাই রবিন আমার কাছে বিশ্বাসঘাতকতার দেনা আছে। তুই তার ভাই, তাই তোকে আজ অপমান আর ধ্বংস করে দিতেই এসেছি। মাসুম, এদের সবার গোপন অ্যাকাউন্টের অ্যাক্সেস কোড এবং ড্রাগসের সমস্ত রুট ইন্টারনেটে ফাঁস করে দে। রবিন জানতে পারুক তার রাজ্যের ধ্বংস শুরু হবে তার ভাইকে দিয়েই। মাসুম কম্পিউটার নিয়ে দ্রুত কাজ শুরু করে। কাজ শেষ হতেই নিলয় পিস্তলটা নিয়ে রিশাদের বুকে গুলি করে। রিশাদ ছিটকে পড়ে দূরে। বাকি দুইজনের মাথায় ও পেটে গুলি করে। তিনজন লাশ হয়ে পড়ে থাকে মেঝেতে। নিলয়ের গায়ে রক্ত লেগে আছে। নিলয় একটা সিগারেট ধরায়। সবে মাত্র প্রথম টানটি দিতে যাবে, তখনই দরজায় কারোর প্রবেশ বুঝতে পারে। ঘুরে তাকিয়ে দেখে তিথি দাঁড়িয়ে আছে। তিথিকে দেখে নিলয় শক্ট হয়ে যায়। মেয়েটি এখানে আসবে তা কখনো ভাবেনি সে। তুমি এখানে কেন আর কিভাবে আসলে? তিথি তখনও বিস্ময়ে স্তব্ধ। তার চোখে জল জমতে শুরু করেছে। হ্যাঁ, আমি। কে তুমি? বলো। এইভাবে ওদের মারলে কেন? তোমার কাছে এত দামি গাড়ি কিভাবে? তুমি তো সাধারণ ছাত্র ছিলে। নিলয় সিগারেট ফেলে দেয়। তারপর দ্রুত তিথির কাছে আসে। ওর হাত ধরে বাইরে নিয়ে আসে। তিথিকে গুদম করে চেয়ারের ধারে একটি গাছের নিচে বসায়। নিলয় তিথির দিকে তাকায়। তিথির সামনে হাঁটু গেড়ে বসে বলে, শোনো তিথি, আমি এই জন্যই তোমার ভালোবাসা গ্রহণ করিনি বা করতে চাইনি। আমি সবসময় নিজেকে লুকিয়ে রেখেছি। সে একটু থামে। তার কণ্ঠস্বরে কোনো জড়তা নেই। সে আবার বলে, আসলে আমি হলাম মাফিয়া কিং। এদেশের সবচাইতে বড় মাফিয়া আমি। রবিন ছিল আমার একসময়ের বন্ধু, কিন্তু সে বেইমানি করে, আমাকে মারতে চায়। যে মাকে তুমি আমার সাথে দেখতে, সে ছিল শুধু দেখানোর জন্য। উনিও আমার গ্যাংয়ের একজন সদস্য। আমার বাবা মা কেউ ছিল না। একজন রিক্সা চালকের কাছে আমি বড় হই। আমি তাকেই বাবা বলে ডাকতাম। কিন্তু এই শহরে রিক্সা চালাতেন। একদিন একটি মিছিলে তিনি প্রাণ হারান। কেউ তার দায়ভার নেয় না, কেউ হিসেব রাখে না লাশের। আমি তারপর থেকে এদিক সেদিক ঘুরে বেড়াই, চুরি ছিনতাই কত কি করেছি। একটা সময় নিজের গ্যাং তৈরি করি। শুরু হয় আমার নিয়ম ভাঙার জীবন। আমার সাথে রবিনের পরিচয় হয়। আমরা দুজনই শুরুতে খারাপ কাজের বিরুদ্ধে লড়তাম, কিন্তু একটা সময় সে অর্থলোভী হয়ে যায়। সে আমার সাথে বিশ্বাসঘাতকতা করে। আমাকে মারার জন্য তিনজন লোককে ঠিক করে। ওরা আমাকে মেরে নদীর কাদার ভিতরে ফেলে রাখে। ওরা ভাবে আমি মরে গেছি, কিন্তু আমি কোনোভাবে বেঁচে যাই। এরপর আমি ওদের সবাইকে খুঁজে বের করি এবং তাদের সবকটাকে মেরে ফেলি। সবার বডিতে কুড়াল দিয়ে কোপ মারি, পুরোপুরি ধ্বংস করে দেই। রবিন তখন ভয়ে গায়েব হয়ে যায়। আমি জানতে পারি তার ছোট ভাই রিশাদ এই ভার্সিটিতে পড়ে, কিন্তু সে কে তা জানতে পারি না। রবিনকে ধরার জন্য আমি ছদ্মবেশে এখানে আসি, তার ভাইকে দিয়ে তাকে ডাকবো। এই ছিল আমার প্ল্যান। রিশাদের সাথে তোমার ঝামেলা বাঁধে, তখনই জানতে পারি ওটাই রিশাদ। শুরু হয় আমার আরও আড়ালে থাকা। বাকিটা তো তুমি জানোই। সেই অপমান, সেই মার,
নিলয় কিছু সময় থামে। তিথি ততক্ষণে কান্নায় ভেঙে পড়েছে। নিলয় উঠতে যাবে, তার আগে তিথি নিলয়ের হাত ধরে ফেলে। আমি কি একবারও বলেছি আমি তোমাকে ভালোবাসি না? আমি তোমাকে ভালোবাসি গাধা, শুধু তোমার বিষয়ে জানতাম না। তিথি নিলয়ের হাতে মুখ ঘষে। আমি তোমাকে ভালোবাসি আর আজীবন বাসবো। আমাকে ছেড়ে যেও না নিলয়, তোমার জীবনের কারণে আমার ভালোবাসা কমে না। নিলয় আর নিজেকে ধরে রাখতে পারে না। সে তিথিকে গভীরভাবে জড়িয়ে ধরে। তার চোখেও জল আসে। তিথি, নিলয় জানে এখন তার আর একা থাকতে হবে না। রবিন তার অ্যাপার্টমেন্টের সামনে এসে থমকে দাঁড়ায়। সেখানে তার ভাই রিশাদ এবং তার সহযোগী তপু ও সবুজ, তিনজনই নিথর, মারাত্মকভাবে আঘাতপ্রাপ্ত এবং অর্ধ উলঙ্গ অবস্থায় পড়ে আছে। তাদের শরীরে কালশিটে দাগ, মুখে চরের স্পষ্ট ছাপ, তাদের বডিতে গুলির দাগ, রক্ত ভেসে যাচ্ছে তখনও। রবীন্দ্র তো হাঁটু গেড়ে বসে রিশাদের পাশে। সে ভাইয়ের মুখটা তুলে ধরে বলে, ভাই, তোদেরকে কে এই অবস্থা করেছে? কে তোদের মেরেছে? একবার শুধু বল। চোখ খোল ভাই, তোকে চোখ খুলতে হবে। কথা বল ভাই। রবিনের কণ্ঠস্বর আতঙ্কে কাঁপতে থাকে। রবিন তার ভাইয়ের নিথর দেহটায় হাত বোলায়। আঘাতগুলো দেখে সে বোঝা যায় এটা শুধু মার নয়, এটা ছিল শারীরিক নির্যাতন। তার ভাইরা এখন মৃত। তাদের ব্যবসার সব গোপন তথ্য ফাঁস হয়ে যাওয়ায় তারা আন্ডারওয়ার্ল্ডের এখন মূল্যহীন। এমন সময় রবিনের পকেটে থাকা ফোনটা বেজে ওঠে। স্ক্রিনে তাকিয়ে দেখে পুরনো একটি নাম। নিলয়ের পুরনো নাম্বার থেকে কল আসে। রবিন দ্রুত রিসিভ করে। তার চোখে মুখে তখন ঘৃণা আর উন্মাদনা। হ্যালো বন্ধু, কি খবর? শুনলাম তোর ভাই নাকি মারা গেছে। তোর আদরের জারজ ভাই। ফোনের উপাস থেকে ভেসে আসে নিলয়ের শান্ত কিন্তু শীতল কণ্ঠস্বর। রবিন রাগে কাঁপতে থাকে। তার হাত মুঠো হয়ে যায়। নিলয়, আমি জানি কাজটা তুই করেছিস। আমি তোকে প্রথমবার মেরে একবার কনফার্ম করা উচিত ছিল। কাঁচা কাজ করছিলাম। তবে এবার তুই মরবি নিলয়। অনেক কাহিনী দেখেছি, খেলাটা এবার শুরু করা দরকার। যেন রবিনের উত্তেজনা উপভোগ করছে। সে হাসি দিয়ে বলে, আমিও তো সেটাই চাই রবিন। তুই আমার সব কেড়ে নিয়েছিস, আমি তোর সব নিয়ে নিব, এটাই তো নিয়ম। তা বল, কোথায় দেখা করবি? জায়গা তুই বল, আমি আসব। সেখানে শুধু আমাদের দুজনের হিসাব হবে। রবিন আশেপাশে তাকায়। তার চোখে প্রতিশোধের আগুন। ঠিক আছে, আয়। তুই তো আমাদের সেই পুরোনো জায়গাটা চিনিস, জিন্দাবাজারের পরিত্যক্ত আড্ডাঘর। সেখানেই আয়, দেখি কে বেঁচে ফেরে, কে এই শহরের কিং হয়। নিলয় হাসে। এই হাসি রবিন স্পষ্ট শুনতে পায়। আজ রাত ঠিক 12টা। রবিন, আমার দেরি হবে না, তুই তৈরি থাকিস। তোকে আমি মুক্তি দেব। নিলয় ফোন কেটে দেয়। সে হাসতে থাকে। অন্ধকারে সেই হাসি যেন এক ভয়ঙ্কর প্রতিজ্ঞা দৃষ্ট করে। রবিন তার ভাইয়ের মৃত শরীরের দিকে তাকিয়ে কান্না করে। সে রিশাদকে ছুঁয়ে বলে, ভাই, তোকে যে এইভাবে মেরেছে তার ক্ষমতা আর অস্তিত্ব আমি পুরোপুরি ধ্বংস করে দেব। তোর এই লাশ ছুঁয়ে কসম খাচ্ছি ভাই, তোর আত্মা তবেই শান্তি পাবে। আমি ওদেরকে মেরে ফেলবো। রবিন দ্রুত সেখান থেকে চলে আসে। তার মাথা তখনও কাজ করছে না, কিন্তু তার পরিকল্পনা পরিষ্কার। সে দ্রুত তার সমস্ত রেড হক্স সচরদের খবর দেয়। হাতে সময় কম। সে নীলকে শেষ করার মিশনে নামবে। এইবার আর কোনো ভুল হবে না। জিন্দাবাজারের পরিত্যক্ত আড্ডা ঘরে আছে রবিন। চারপাশে ভাঙা দেওয়াল, সাথে পরিবেশ। শুধু একটি ঝুলন্ত বাল্ব টিমটিম করে জ্বলছে। এখন রাত ঠিক 12টা। আড্ডা ঘরের মাঝখানে রবিন একা দাঁড়িয়ে আছে। তার পরনে কালো জ্যাকেট, হাতে একটি ধারালো ছুরি আর পিস্তল। মাহিম আর তার লোকেরা গুদামঘরের বাইরে পাহারায় আছে। ঠিক 12টা বাজতেই দরজা খুলে যায়। হেঁটে প্রবেশ করে নিলয়। তার পরনে এখন সাধারণ ছাত্রের পোশাক নেই। সে এখন সেই মাফিয়া কিং এর কালো পোশাক পরে এসেছে। সে একা। সময় মতো আসলি রবিন, তোর সময় জ্ঞান এখনো নষ্ট হয়নি। নিলয়, তুই আমার ভাইকে মেরেছিস। কসম করে আসছি, তোকে আমি নির্যাতন করেই মারবো। একা এসে ভুল করেছিস রে। আমি তোর এই হাসি মুছে ফেলবো। তুই জানিস আমার হাতে কি আছে? রবিন ছুরিটা শূন্যে ঘোরায়। জানি, একটা ধারালো চাকু আর পিস্তল, যা তোর ভাইকে আমি মারতে ব্যবহার করেছি। কিন্তু তুই ভুলে গেছিস আমি তোকে এই অস্ত্র চালানো শিখাইছি। তোর এই প্রতিশোধের নেশা তোকে শেষ করে দেবে বন্ধু। বন্ধু? রাখ তোর এসব কথা। তোকে মরতে হবে রে। বন্ধু নয়, আমরা শত্রু। শত্রু? আমি তোর প্রতিচ্ছবি রবিন। তুই যখন টাকাকে ভালোবাসতে শুরু করলি তখনই তুই আমাকে শেষ করে দিয়েছিস। তুই জানিস না কাদার ভেতর থেকে উঠে আসা মানুষ কতটা ভয়ঙ্কর হয়। নিলয়ের কথা শুনে রবিনের মুখ ফ্যাকাশ হয়ে যায়। সে বলে, মরার জন্য তৈরি হ।
রুমিন চিৎকার করে ছুরি নিয়ে ঝাঁপিয়ে পড়ে। নিলয় দ্রুত সরে যায়। তাদের মধ্যে শুরু হয় এক ভয়ঙ্কর ফাইট। আধো আধারিতে তারা একে অপরের উপর আঘাত হানে। রবিন উন্মাদের মতো আঘাত করে, কিন্তু নিলয়ের প্রতিটি চাল আগে থেকেই জানে। নিলয় শুধু আত্মরক্ষা করে, শক্তি সঞ্চয় করে। নিলয়ের লোকেরা প্রবেশ করে সেখানে। রাইফেল নিয়ে সবাই রবিনের লোকদের বুক ঝাঁঝরা করে দেয়। ওইদিকে নিলয়ের ঘুষিতে একটা ভাঙা কাচের বাক্সের ওপর পড়ে। নিলয় দ্রুত কাছে গিয়ে তার পকেট থেকে ছোট্ট ছুরি বের করে। তুই কি করছিস নিলয়? সর এখান থেকে। নিলয় জোরে হেসে দেয়। সে ছুরিটা রবিনের গলার ভেতর খাচ করে ঢুকিয়ে দেয়, বের করে আবার ঢুকিয়ে দেয়। রবিন সেখানেই মারা যায়। নিলয় নিঃশব্দে গুদামঘরের বাইরে বেরিয়ে আসে। তার চোখ এখন রাগ লেগে আছে, কিন্তু বুকে শান্তি অনুভব করছে। শেষ গুদামঘরের সিঁড়ির কাছে অপেক্ষারত তিথিকে দেখতে পায়। তিথি দ্রুত দৌড়ে এসে নিলয়কে জড়িয়ে ধরে। নিলয়, তুমি ঠিক আছো? আমি খুব ভয় পেয়েছি। তুমি এবার ফিরে এসেছো। নিলয় তিথিকে শক্ত করে ধরে তিথি কাছে। নিলয় বলে, আমি ঠিক আছি তিথি। কেউ আর বেঁচে নেই। আমার শত্রু আর কেউ জীবিত নেই। রবিন আর কখনো ফিরে আসবে না। সে তার কাজের ফল পেয়েছে। তার অন্ধকার জগৎটা শেষ হয়ে গেছে। তিথি নিলয়ের মুখটা দুহাতে তুলে ধরে, আলতো করে বলাতে থাকে। আমি তোমাকে বিশ্বাস করি। আমি জানি তোমার ভেতরের মানুষটা ভালো। তুমি প্রতিশোধ নিয়েছো আমার ভালোবাসা। তুমি আমাকে ছেড়ে যেও না নিলয়। তোমার এই নতুন জীবনটা যেন আমার সাথে শুরু হয়। নিলয় তিথির কপালে গভীর চুম্বন এঁকে দেয়। তার মুখে সেই পুরনো সরল হাসিটা ফিরে আসে। এইবার আর আমি নিজেকে লুকিয়ে রাখবো না তিথি। আমি তো তোমার কাছে হার মেনেছি। আমার সব অন্ধকার শেষ। আমার জীবনে এখন শুধু তুমি আর তোমার ভালোবাসা। চলো এই শহর ছেড়ে আমরা এমন কোথাও যাই যেখানে কোনো মাফিয়া নেই, কোনো প্রতিশোধ নেই, শুধু তুমি আর আমি। তিথি আনন্দের অশ্রু নিয়ে মাথা নাড়ে। চলো নিলয়, যেখানেই তুমি যাবে আমি সেখানেই যাব। তুমি আমার কিং, কিন্তু তোমার নতুন রাজ্যের রানী আমি হব। নিলয় তিথির হাত ধরে তার গাড়ির দিকে এগিয়ে যায়। জিন্দা বাজারে সেই অন্ধকার গুদাম ঘরের পেছনে পড়ে থাকে এক লাশ, হয়ে থাকা মাফিয়ার শেষ আশ্রয় হিসেবে। আর নিলয় ও তিথি গাড়ি চালিয়ে যেতে থাকে এক নতুন ভোরের আলোর দিকে। সমাপ্ত।